আজকের লাইভটি আচমকাই প্রোফাইলে থাকবে, আপনারা সুবিধে মতো শুনে নেবেন। এছাড়াও ইউটিউবেও লাইভটি দেব। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটির বিভিন্ন বিষয় রয়েছে এই সময়ের, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। কারণ যা পরিস্থিতি চলেছে, আজকের দুটি খবরের ওপরে আমি প্রথমে আলোকপাত করব এবং এই ব্যাপারে আপনাদের ভাববার কথা বলবো, যাতে করে আপনারা বিভ্রান্ত না হন। নতুন বিশ্ব ব্যবস্থাকে লাগু করতে গিয়ে ছলে বলে কৌশলে ওরা বিভিন্ন রকমের পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে আনার চেষ্টা করি, এবং যাতে করে আপনারা কোনো রাজনৈতিক দল বা এ পক্ষ ও পক্ষ এসবের চক্করে না পড়ে মুক্ত চিন্তা করতে পারেন, জানালাটা খোলা রাখতে পারেন। আর এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই লাইভে তুলে আনবো। আমি কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম যে আমরা এগোচ্ছি, আমাদের জয় হচ্ছে, যদিও সেটা খুব একটা দৃশ্যমান এমন নয়, কিন্তু গভীরে গেলে এবং ভাবলে আমরা বুঝতে পারবো যে আমাদের জয় হচ্ছে। এই বিষয়টি এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গেই রিলেটেড, সবই সম্পর্কিত, যে ইদানিংকালে এবং কালকে বা আজকেও আপনারা দেখে থাকবেন যে অ্যান্টিবায়োটিক ফেল করছে, মানে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, এই মর্মে বেশ কিছু খবর মেইনস্ট্রিম মিডিয়াতেই দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের উপর আর ভরসা করা যাবে না, অ্যান্টিবায়োটিক অপব্যবহার হচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি ব্যাপারে ব্যাপক রকম চিন্তা বা দুশ্চিন্তা বা উদ্বেগ জানানো হয়েছে। এটা কেন হচ্ছে এবং আগামীতে আমি বহু আগেই বলেছি, এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে মিডিয়া সরব হয়ে উঠবে, সেটা আমি বহু আগেই বলেছি। কেন এমন হচ্ছে, উদ্দেশ্য কি? যদিও এই বিষয়গুলো আগের চ্যানেলে ছিল, সেই চ্যানেলটি তো উড়িয়ে দেওয়া হয়েছে, তাই এই ভিডিওগুলো আবার সাম্প্রতিক যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তার সঙ্গে রিলেট করে এই ভিডিওগুলোকে, তথ্যগুলোকে আবার আপনাদের সামনে তুলে ধরছে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ আবেদন রাখব। বইমেলায় অনেকেই আসছেন, আপনারা জানেন স্টল নাম্বার 194, গেট নাম্বার 2, করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন যে বইমেলা, কলকাতা বইমেলায় আজও বহু মানুষ এসেছেন, গতকালও এসেছেন, আগামীকালও আসবেন। তো গতকাল আর একজন এমবিবিএস চিকিৎসক, তার স্ত্রীও মডার্ন মেডিসিনের চিকিৎসক, ডেন্টিস্ট, তারা দেখা করে গেছেন, বই সংগ্রহ করেছেন। তো তাদের সঙ্গে আমার কথোপকথন কী বা কী ব্যাপার, এবং এই বইমেলার উপর টোটাল সামগ্রিক একটি লাইভ আমি বইমেলার পরে করব বলে ভেবেছি। যারা যারা এসেছেন তাদের গুরুত্বপূর্ণ অবদান এবং কিছু কিছু ভিডিও আমি করতে পেরেছি, কিন্তু সবার ভিডিও তো করা সম্ভব নয়, এত এত মানুষ। তবুও যারা উল্লেখযোগ্যভাবে কাজ করছেন সমাজের কথা ভেবে, মানুষের কথা ভেবে, তাঁদের সবাইকে আমি আবার করজোরে বলছি, আমি নাম উল্লেখ করে সেইগুলো করব না, তবে তাঁরা বুঝে যাবেন, তাঁরাও নামের প্রত্যাশী এমন কিছু নয়, তবে অতটা ভেবে চিন্তিত করতে পারবো না। তো যারা দাগ কেটেছে আমার মনে, এবং তেমন কিছু মানুষকে আমি তাদের, এবং এছাড়াও বইমেলার পরে যে ভিডিওটি করব, বাংলা সাহিত্যের ভবিষ্যৎ তথা সাহিত্যের ভবিষ্যৎ, এআই লেখক সাহিত্যিকের ক্ষেত্রে এআই কতটা ভূমিকা এবং কোন কোন সাহিত্যিক লেখককে এআই রিপ্লেস করে ফেলবে, তাদেরকে শাসক শ্রেণী আগামীতে ছুঁড়ে ফেলে দেবে, এবং তারা সেটা এখনও বুঝতে পারছেন না। তারা দালালি করে চলেছেন শাসক শ্রেণীর বিভিন্ন মঞ্চে, তারা আলো করে আসলে কালো করে তারা বসে থাকছেন। এবং আমিও খুব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি যে আমার তথাকথিত পাঠক সহযোদ্ধা বলে যারা পরিচিত বা দাবি করেন, তারা নাকি গ্রামে গঞ্জে কাজ করছেন, সবাই নন, কেউ কেউ, তারা আবার এই সব মেইনস্ট্রিম মানে দালাল, তাদের যে প্রমোট করা হচ্ছে সেইখানে গিয়ে
তারা বেশ তাদের ব্যাপার ট্যাপারগুলো পোস্ট করছেন এবং অভিভূত হয়ে যাচ্ছেন তাদের হাব ভাব চালচলন দেখে। তো এদের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে ঠিক আছে আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু যদি আপনার প্রোফাইলে আমি আমার বইয়ের শেয়ারের কথা বলি না, বারবার করে বলি যে আপনারা আমার ঠিক আছে যারা করছেন করছেন, কিন্তু যেগুলো জীবন বাঁচাতে পারে মানুষের ক্ষেত্রে যে সব তথ্য যে সব ইনফরমেশন আমি ফেসবুকে অহরহ বলছি, ইউটিউবে বারবার করে বলছি, তো তারা সেই মানুষকে সজাগ করার ইনফরমেশনগুলো তারা যখন ফেসবুকে শেয়ার করেন না কখনো, দেখি না কখনো, অথচ শুধুমাত্র ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে তারা পাশে আছি বলেন। তো এইরকম মানুষকে কিন্তু আমি আস্তে আস্তে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ এই 2 বছর আমি কিন্তু যারা একদম নতুন আমার তালিকায় এসেছেন তাদের কথা বলছি না, যারা 1 বছরের বেশি সময় ধরে বা 2 বছর 3 বছর ধরে আমার প্রোফাইলে আছেন, অথচ এখনও তাদের ওয়ালে এমন কোনো কিছুই লেখালেখি, হ্যাঁ ঠিক আছে তারা লিখতে না হয় পারেন না ধরে নিলাম, কিন্তু এই ধরনের যেগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন যা আমরা জানি যে এখন অনেক মানুষ আসছেন, তারা আমার ভিডিও দেখেছেন বা আমাদের মধ্যে যারা কাজ করেছেন অনলাইনে বা অফলাইনে, যাই হোক তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু অ্যালার্ট হতে পেরেছেন। আমার বারবার এটা মনে হচ্ছে যে আমাদের মধ্যে যারা এই রকমভাবে ওয়ালে নিশ্চুপ হয়ে আছেন, শুধুমাত্র ইনবক্সে মাঝে মাঝে কথা বলেন এবং পাশে আছি বলেন, হোয়াটসঅ্যাপে বা আছি বলেন, হ্যাঁ যারা একেবারেই ফেসবুকে নেই, বইপত্র নিয়ে ব্যস্ত থাকেন, তাদের কথা বলছি না, তারা ফেসবুকে রীতিমতো যারা সক্রিয় কিন্তু তারা অন্য পোস্ট শেয়ার করছেন, মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম তথাকথিত সেলিব্রিটি এদের ব্যাপারগুলো শেয়ার করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি আস্তে আস্তে নিজেকে তাদের কাছ থেকে সরিয়ে নেব। আমি সেই সিদ্ধান্তই নিয়েছি, কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, এটা মানুষের ব্যাপার, সমাজের ব্যাপার। এখানে আমি একদম মানে এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখানে ইটস এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। আগামীতে যে পরিস্থিতি হতে চলেছে, তো তারপরেও যদি আপনারা এটা মানে আমার সহযোদ্ধা বা আমাদের এই লড়াইয়ের একটা অংশীদার বলে মনে করে এইরকমভাবে শুধুমাত্র ইনবক্সে ডকুমেন্টেড বা কোনো তথ্য যখন দরকার পড়ছে তখন আপনারা জানতে চাইছেন, আবার কখনো কখনো বলছেন যে হ্যাঁ আমি শেয়ার করি, অমুক করি তমুক করি। আজকে এরকম একটি ঘটনা ঘটলো, আমি তারপর তার ওয়ালে গিয়ে দেখলাম কিছুই নেই, শুধু ওই বুঝতেই পাচ্ছেন ওই মিম টিম এই জাতীয় কিছু সব রয়েছে। তো যাই হোক, তো আমি এটা আমার স্পষ্ট বক্তা, আমি স্পষ্ট কথার জন্য অনেকের প্রিয় হয়েছি, অপ্রিয় হয়েছি, আগামীতেও হতে থাকবো, চলতে থাকবে এই প্রক্রিয়া। এটি গেল। আরেকটি আবেদন, যারা আমার অটোগ্রাফ চাইছেন বইমেলায় এসে, আমি অনেককেই অবশ্যই অটোগ্রাফ শব্দটা আমি আর ব্যবহার করতে চাই না, আমি স্মৃতি বলে ব্যবহার করছি। যারা আমার সাথে আপনাদের স্মৃতির যে সময়টা বা দিনটা বইয়ের পাতাতে আমার স্বাক্ষর সহ রেখে দিতে চাইছেন, আমি 23শে জানুয়ারি থেকে আমি একটি বিশেষ উদ্যোগ নিয়েছি, যেটা বাংলা সাহিত্যে তো অবশ্যই বিশ্ব সাহিত্যে হয়েছে কিনা আমার জানা নেই। সেটি হলো আমার সেই বইটিতে যে আপনারা যারা তথাকথিত অটোগ্রাফ নিতে চাইছেন বা নিচ্ছেন, আপনারা খেয়াল করে দেখেছেন যারা তারপরে এসেছেন, সবসময় আমি খেয়াল রেখেছি, কোনো সময় হয়তো ভুল হতে পারে, তো সেই পাঠক বা সহযোদ্ধার সইও কিন্তু রাখছি আমি সেই বইটিতে। অর্থাৎ কোনো একটি কিছু লিখে দিচ্ছি আমি, সেটা এই সময়ের প্রাসঙ্গিক কোনো টু লাইনার হতে পারে, যেমন ধরুন অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আমাদের চ্যালেঞ্জ, এই জাতীয় কিছু টু লাইনার লিখছি। লেখার পরে আমার নাম সেখানে সই লিখছি, তারপরে সেই পাঠক যিনি বইটি সংগ্রহ করছেন বা সহযোদ্ধা, তিনিও কিন্তু সেখানে আমার নামের পাশে একসঙ্গে তার নাম লিখছেন, হ্যাঁ তারপরে তারিখ, কলকাতা বইমেলা এত তারিখ ইত্যাদি ইত্যাদি। এটা আমি সচেতনভাবে শুরু করেছি নেতাজির জন্মদিন থেকে, 23শে জানুয়ারি থেকে। কেন শুরু করেছি? আমার মনে হয় এটা লেখকদের অনেক আগে করা উচিত ছিল। লেখক কোন হনু হলো বলুন দেখি, কোন হনু হলো? পাঠক ছাড়া লেখক অসম্পূর্ণ, শ্রোতা ছাড়া গায়ক অসম্পূর্ণ, অস্তিত্বই থাকতে পারে না। থাকতে পারে কি? ভাবুন দেখি এমন কোনো লেখক যার কোনো পাঠক নেই, এমন কোনো
আকাশ যেখানে পাখি ওড়ে না, বা এরকম যে একটা পরিপূরক জায়গা, আমি তো ওই পরিপূরক জায়গাটাকে বারবার শ্রদ্ধা করি বলি। তো লেখক যদি পাঠকের থেকে অনেক উচ্চতায় থেকে যান, অনেক দূর থেকে কথা বলেন, তিনি তো তথাকথিতভাবে সেলিব্রিটি হয়ে ওঠেন, তাই তো? মিডিয়া ঠিক এটাই কিন্তু চায়, জানেন তো। অর্থাৎ লেখক একজন মানুষ, তিনি মানুষের পাশে থাকবেন, তিনি মানুষের সাথে কথা বলবেন। মাটির তার মাথা যেখানেই থাকুক না কেন, আকাশ স্পর্শ করুক না কেন, চিন্তায়, চেতনায়, ভাবনায়, কিন্তু তার মাটিটি পা দুটি মাটির সঙ্গে সম্পর্কিত থাকবে, মানুষের সঙ্গে সম্পর্কিত থাকবে। সেটা কিন্তু ওরা কখনো চায়নি। ওরা সবসময় চেয়েছে লেখকদেরকে ওদের পোষ্যপুত্র সারমেয় বানিয়ে টেলিভিশনের পর্দায়, মেন স্ট্রিমের পর্দায় বা অনেক উঁচু মঞ্চে তাকে রেখে দিতে। অর্থাৎ তাকে পাঠকেরা দূর থেকে দেখবে কৃত্রিম আলোর মধ্যে, সেই আলোটাকেই তারা আসল বলে মনে করবে। আর গদগদ ভাবে অন্ধ অনুরাগবশত দালাল মিডিয়ার ন্যারেটিভটিকেই তারা সত্য বলে মেনে নেবে, যেহেতু লেখকটি সেই দালাল, মানে মহাজনী শক্তির কথাটি লেখক কবিতার মধ্যে হোক, তার প্রবন্ধের মধ্যে হোক, তার বক্তব্যের মধ্যে হোক, তার ভিডিওর মধ্যে হোক, সেটাই ব্রেন ওয়াশ করিয়ে ঢুকিয়ে দেবে, তাই তো? এটাই হলো উদ্দেশ্য। তাই এরা, এই মহাজনী শক্তি বলুন, যারা এই মিডিয়া, তাদেরই দালাল, তাদেরই পোষা কুকুর, তারা এমন করেই তথাকথিত সেলিব্রিটিদের বানায় এবং তাদের দিয়ে প্রোডাক্ট প্রমোট করে। কেউ দেখবেন কোল্ড ড্রিঙ্কস প্রমোট করছে, কেউ দেখবেন অমুক প্রোডাক্ট প্রমোট করছে, কেউ দেখবেন অমুক গেমস প্রমোট করছে, তাই তো? সেটা ক্রিকেটের ক্ষেত্রে হতে পারে, লেখালেখির ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, সর্বক্ষেত্রেই ওরা এই রকমভাবে মানুষ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে ব্র্যান্ড বানিয়ে নেয়। লেখক সাহিত্যিক কখনো ব্র্যান্ড হন না। আমি এই ব্যাপারটাকে ভাঙতে এসেছি। তাই আমি 23শে জানুয়ারি থেকে, আপনারা কিন্তু প্রস্তুত হয়ে আসবেন, যারা আগামীকালও অনেকে আসবেন এখনও বইমেলা, 31শে জানুয়ারি পর্যন্ত। অনুগ্রহ করে অস্বস্তি বোধ করবেন না, কারণ এটা ভেতর থেকে উঠে আসা উপলব্ধি। আপনাদেরও একই রকমভাবে ভাবা উচিত, কারণ প্রতি মুহূর্তে বোধ করছি স্টলে এরকম প্রায় ঘটনা ঘটছে। আপনাদের সঙ্গে তো আমি সব কিছুই ভাগ করে নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন লেখকের বই উদ্বোধন হচ্ছে স্টলে, বা বিভিন্ন জায়গায় স্টলেই এখন হয় বইমেলা। তো সেই ক্ষেত্রে আমাকে সেসব বই উদ্বোধনের সঙ্গে থেকে বইটি ধরে ছবি তোলার কথা বলা হয় বা বক্তব্য রাখার কথা বলা হয়। আমি সবিনয়ে সেগুলো এড়িয়ে চলি। আজকেও এরকম ঘটেছে, প্রতিদিনই ঘটে। কারণ ওই সব লেখক বলুন, তাদের রচনা বলুন, বইপত্র বলুন, সেগুলো ধরে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার হয় না, কারণ সেগুলোর সঙ্গে আমার চিন্তা ভাবনা মেলে না। যদি কোনো সে যেই লেখকই হন না কেন, তার চিন্তা ভাবনার সঙ্গে, তার সামাজিক যে আচরণ, দায়বদ্ধতার সঙ্গে যদি আমি আমার বিন্দুমাত্র মিল খুঁজে পাই, তাহলে আমাকে বলার দরকার পড়ে না, আমি নিজে গিয়েই সেই বইটি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করি। এটাই আমার দর্শন, আমার ফিলসফি অফ লাইফ বলতে পারেন। তাই আমি এড়িয়ে যাই। কিন্তু গত বইমেলা থেকে বা তারও আগে থেকে আমি দেখতে পাচ্ছি যে স্টলের অনেক মানুষ যারা আসেন, তারা তো সবাই আমার পাঠক নন। তারা দেখছেন আমাকে ঘিরে অনেক মানুষ এসেছেন, স্বাভাবিক, এ তো আমার আনন্দের কথা। এত মানুষ আসছেন, কথা বলছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, কিন্তু তারা আবার কি ধরছেন, তারা তো জানেন না আমাদের ব্যাপারটা, জানেন না। যারা যারা জানেন তারা তো ব্যাপারটা বুঝে গেছেন, কিন্তু নতুন নতুন লেখক তো আমরা জানি আমাদের দেশে লেখকের, কবির সংখ্যা যে হারে বাড়ছে, আর কি বলবো বলুন দেখি, সে হতেই পারে। কিন্তু প্রায় শুনতে পাচ্ছি অমুক দেবাশিস লাহা, উনি সেলিব্রিটি লেখক, আপনার বইটি উদ্বোধনের সময় উনি থাকবেন, আপনি একটু কথা বলে নিন, ওনার যদি সময় হয়, ইত্যাদি 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 ইত্যাদি।
এই সেলিব্রিটি শব্দটাকে আমি পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ঘৃণিত শব্দগুলোর মধ্যে বলা হয়, তার মধ্যে যদি লেখক এই শিল্প সাহিত্যের ক্ষেত্রে যদি সবচেয়ে ঘৃণিত শব্দটিকে উচ্চারণ করতে বলা হয়, আমি এই শব্দটি ব্যবহার করব, সেলিব্রিটি। হোয়াট দ্য হেল, হোয়াটস দ্য হেল, সেলিব্রিটি আবার কি জিনিস? সেলিব্রিটি কথাটা কোথা থেকে এসেছে? সেলিব্রেট করা থেকে এসেছে। সেলিব্রেট মানে কি? উদযাপন করা। কোনো কিছু আনন্দ বা কোনো কিছু যখন আমরা স্মরণীয় কোনো মুহূর্ত, সেটা বার্থডে সেলিব্রেট হতে পারে, সেখান থেকে নাউন সেলিব্রেশন, তাই তো? তাই তো, সেখান থেকে সেলিব্রিটি হয়ে গেল কি? যে ব্যক্তিকে ঘিরে সেলিব্রেশন করা যেতে পারে, কি কিসের সেলিব্রেশন? দুটো চোখ, হাত, পা আমাদের সবারই আছে, তাই তো? আমরা সবাই মানুষ, তাহলে কি চিন্তা ভাবনার জন্য সেলিব্রেশন? তো আমি তো তাই মনে করি। আপনি কি? আপনি একটি দেহ, সেটা তো সবারই রয়েছে। তাহলে আপনার পরিচয়, আপনার আইডেন্টিটি, আপনার ভাবনা, আপনার চিন্তা, আমি সেভাবেই ভাবি, সর্বক্ষেত্রেই ভাবি। তো এই সেলিব্রিটি যারা, তারা কি তাদের ভাবনা চিন্তা দিয়ে মানে সেলিব্রেট করার মতো, উদযাপন করবার মতো কিছু করছেন? এত এত মানুষ চলে যাচ্ছেন, কোনো কেউ প্রতিবাদ করেছেন? প্ল্যান্ডেমিক বলুন, এই পার্শ্ব প্রতিক্রিয়া বলুন করোনামৃতের, প্রতি মুহূর্তে আমি খবর পাচ্ছি, প্রতিদিন আমার অনেক চেনা মানুষ চলে যাচ্ছেন। কোথায় এইসব সেলিব্রিটি? কোথায় তারা? আর তাই এই শব্দটি যখন আমার সঙ্গে ব্যবহার করা হয়, আমার শরীর রিরি করে ওঠে। তাই অনুগ্রহ করে আপনাদের বলবো যে এই ইমেজটা যারা আমাকে ঘিরে তৈরি করার চেষ্টা করছে, সচেতনভাবে বা অচেতন বা অবচেতনে, সেটাকে ভেস্তে দিন, ভেঙে দিন। এটা কিভাবে হবে তার একটা পদ্ধতি আমি নিজেই বাতলে দিয়েছি, আমি নিজেই শুরু করেছি। বইয়ে, অটোগ্রাফে, যেটা আগে কখনো বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যে হয়েছে কিনা আমার জানা নেই, বাংলা সাহিত্যে তো আমি দেখিনি, জানা নেই। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে এবার আপনারা আমার সইয়ের সঙ্গে সঙ্গে ওই বইটিতে যেটি আপনি সংগ্রহ করছেন, নিজের সইও রাখবেন। আমি আবেদন করছি, এটা শুরু করেছি, আপনারাও আমাকে সহযোগিতা করুন। এই আহ্বান রেখে এই অংশটি শেষ করলাম। তবে এক্ষেত্রে আমি আরেকটু সংযোজন করব। এই বিষয়টা কিন্তু মানে এই অনেক উঁচু জায়গা থেকে পাঠকদের সঙ্গে কথা বলা, মানে একটা লেখক মানে একটা মহামহিম কোনো সত্তা, এরকম একটা বোধ, এইরকম একটা মানে ব্যবস্থাকে ভাঙার আহ্বান করেছিলেন তার লেখার মাধ্যমে প্রথম ইংরেজি সাহিত্যের আমার এক প্রিয় ব্যক্তিত্ব, চার্লস ল্যাম্ব, যিনি এলিয়া বলে পরিচিত। তার ড্রিম চিলড্রেন লেখাটি কেউ কেউ পড়ে থাকবেন। তো তিনি এই লেখক একটা উঁচু পেডেস্টাল থেকে অনেকটা উঁচু উপরে উঠে দাঁড়িয়ে শুধু জ্ঞান দিয়ে যাবেন এবং পাঠকেরা তাকে মানে দেবতা জ্ঞানে পুজো করবে, এরকম ধারণাকে ভাঙতে চেয়েছিলেন। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি এই ক্ষেত্রে মনে পড়ে গেল বলে আমার মনে পড়ল, আমি উদাহরণ দিলাম। কিন্তু এই একসাথে অটোগ্রাফ দেওয়া, মানে তথাকথিত অটোগ্রাফ, এই শব্দটা মানে লেখকের সঙ্গে পাঠককে জুড়ে দেওয়া, এটা আমি বাংলা সাহিত্যে আমার জানা নেই, আমি এটা শুরু করেছি। অরণ্য সাহা প্রি অর্ডারে, হ্যাঁ, আপনি কেন প্রি অর্ডার কেন? আমি কোনো বই তো প্রি অর্ডারের কথা বা প্রি বুকের কথা বলি না, জীবদ্দশায় বলবো না। কারণ কি? এটা আমার পলিসি। বই প্রকাশিত হয়েছে, যে প্রকাশিত বই সেটি আপনি যদি নিতে চান, কুরিয়ারের ব্যবস্থা আছে, বুক পোস্টের ব্যবস্থা আছে, সেটা অবশ্যই আমার সঙ্গে যদি হোয়াটসঅ্যাপে থাকেন যোগাযোগ করতে পারেন। আমি নির্দিষ্ট জায়গায় ঠিকানাটি পাঠিয়ে দেব, ফরওয়ার্ড করে দেব, তারাই আপনার বইটি পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। মানে সেভাবেই ব্যবস্থা করা রয়েছে কুরিয়ারের সাথে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্নটি করলেন। এবারে আসছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবরে। আপনারা জানেন
আমি বারবার বলেছি গ্রেট রিসেট চলছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার চলছে, যেটা যানবাহন থেকে শুরু করে, গণপরিবহন থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্র, জীবনের সর্বত্রই এই গ্রেট রিসেট প্রয়োগ করা হবে এবং শুরুও হয়ে গেছে জীবন জীবিকা সর্বত্র। এবং এই গ্রেট রিসেটকে চালু করতে গেলে, প্রয়োগ করতে গেলে অনেক অনেক কৌশল যেমন রয়েছে, অনেক অনেক চাপিয়ে দেওয়া, যেমন অনলাইন চাপিয়ে দেওয়া, কিউআর কোড চাপিয়ে দেওয়া। আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট মেট্রোতে কিউআর কোড চলে এসেছে। বইমেলাতে দেখবেন এখন কিউআর কোডের মাধ্যমে বুক ফেয়ারের ম্যাপ আপনাকে দেওয়া হচ্ছে। আগে কাগজের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমি আগেই বলেছি। তো এই এত এত আলোচনা তো এত একটা ভিডিওতে করা সম্ভব নয়, আগেও আমি বলেছি। তো আজকে এইখানে শিক্ষাক্ষেত্রে যে আরও একটি খবর এসেছে, আপনারা জানেন একটি স্কুলটির নাম মনে পড়ছে না, সেইখানে শিক্ষক মহাশয়দের ব্যাপক মারধর করা হয়েছে। স্কুলের মধ্যে কিছু দুষ্কৃতী প্রবেশ করে এবং সেখানে মারধর করা হয়, এবং সেই ভিডিও কিন্তু আমরা ফেসবুকে দেখেছি শিক্ষকদের গ্রুপে, এবং আমিও সেটা লিংক রেখে দিয়েছি আমার কাছে। কারণ এগুলো যে ঘটবে আগামীতে, সেটা আমি বহু আগেই বলেছিলাম। একদিক অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল এখানেও আমরা পেলাম। কেন, কি ঘটেছে সেখানে? কমেন্ট পড়তে গিয়ে দেখলাম যে সেখানে অনেকেই কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন যে সেই বিশেষ বিদ্যালয়টির শিক্ষকেরা কোনো কারণে হেডমাস্টারের বিরুদ্ধে মামলা করেছিল। বুঝতেই পারছেন, বেশ, করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, আমাদের সে অধিকার আছে। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে যে আমরা আমাদের অস্তিত্বটাই বিপন্ন করে তুলি, ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়ে, সেটা কি আমরা বুঝতে পারি না। যখন পারি তখন বড় দেরি হয়ে যায়, বা কখনোই পারি না। তো সেই ক্ষেত্রে নাকি কি হয়েছে, হেডমাস্টারের সঙ্গে সেই স্কুলের শিক্ষকদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, অশান্তি তৈরি হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে সেই দুষ্কৃতীর যারা প্রবেশ করে মারধর করেছেন শিক্ষকদের, হেডমাস্টার মহাশয়ের মদতেই নাকি এটা ঘটেছে। আমি জানি না, মন্তব্যে দেখলাম। এটা মিথ্যে হতে পারে, সত্যিও হতে পারে, যাই হোক না কেন, খবরটা খেয়াল করে দেখুন। কি অর্থাৎ এতদিন ধরে আমি বারবার বলেছি নিউ ওয়ার্ল্ড অর্ডার কিন্তু ডিভাইড অ্যান্ড রুল ছাড়া প্রয়োগ করা অসম্ভব। আরও অন্যান্য আছে, প্রশাসনিক নিয়ম আছে, কিউআর কোড আছে, অনলাইন প্রমোশন আছে, সব আছে, ওটা তো থাকবেই। ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগানো আছে, হ্যাঁ, ভাতা আছে। কিন্তু মূল অস্ত্র কিন্তু ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ কোনো একটি শ্রেণীকে তোল্লা দিয়ে অপর শ্রেণীকে ডাউন করা। তারপরে যখন সেই তোল্লা পাওয়া শ্রেণীটির জয় হবে বলে সে মনে করছে, অর্থাৎ তখন আবার সেই তোল্লা পাওয়া শ্রেণীটিকেই শেষ করে দেওয়া। এটাই হলো ওদের পলিসি। কাঁটা দিয়ে কাঁটা তোলা, বুঝেছেন তো? জনগণের মধ্যে এই বিভাগগুলো তৈরি করা হয়, যেটা বিভাগ ছিল কিন্তু বৈষম্য সেই মাত্রায় ছিল না কখনো, কিন্তু প্রাকৃতিক বিভাগ ছিল। এমন ক্ষেত্রে ওরা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা মারাত্মক ঘৃণা বিদ্বেষের একটা পরিস্থিতি তৈরি হয়। হিন্দু মুসলিম, বাঙালি অবাঙালি, খেয়াল করবেন এগুলো কিন্তু আগামীতে আরও বাড়বে। বাঙালি অবাঙালি, নারী পুরুষ, তাই তো, শিক্ষক কর্মচারী অশিক্ষক কর্মচারী, এই যে ডিভিশনগুলো দেখবেন আরও হবে। এদিকে সমকামী বিপরীতকামী, এগুলো দেখবেন আগামীতে আরও বাড়ানো হবে। আবার ট্রান্সজেন্ডার, স্ট্রেট, লেসবিয়ান, এখন এলজিবিটি বলে একটা কমিউনিটি করা হয়েছে। দেখবেন আগামীতে এগুলোকেও আবার ডিভাইড অ্যান্ড রুল করা হবে। প্রথমে পদের তোল্লা দেওয়া হবে। দেখবেন আমাদের দেশেও এক সময় দেখবেন, আমি প্রথম খণ্ডে লিখেছিলাম, প্রতিবাদও জানিয়েছিলাম, সিলেবাস থেকে ইসলাম আমাদের দেশে তো কোনো সন্দেহ নেই বহিরাক্রমণকারী হিসেবে প্রবেশ করেছিল এবং অত্যাচারও করেছিল, এ তো রেকর্ডেড, এটার অস্বীকার কে করবে? এটা কিন্তু শুধুমাত্র ইসলাম নয়, যে কোনো বহিরাক্রমণকারীরা যখন অন্য কোনো দেশে প্রবেশ করে, যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধের একটা অঙ্গ হিসেবে অত্যাচার থাকে, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের সিলেবাসে সেগুলো তুলে দেওয়া হয়েছে তথ্যভিত্তিক। আমি আমাদের মানে তথাকথিত বাম সরকার যখন ছিল, তাদের সিলেবাসে কী কী নির্দেশ দেওয়া ছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম খণ্ডে করেছি, আপনারা জানেন। তো
এটা তো সত্য, অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু কেন তাদেরকে কিন্তু যাকে বলা হয় অ্যাপিজ করা, যে সেকুলারিজমটাকে ওরা প্রমোট করছিল সেই সময়, যাকে আমরা সেকুলারিজম বলতাম এবং ব্যঙ্গ করে অনেকেই আমরা সেকুলার কথাটা ব্যবহার করতাম, তাই তো? কেন? একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে এতে করে তাদের কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি, কিন্তু তাদেরকে একটা তুষ্টি দিয়ে বলা হয়েছে যে সরকার আপনাদের সঙ্গে আছে, আপনাদের ভাতা দেওয়া হচ্ছে, হবে, এই যে ইমাম ভাতা চালু হলো, তাই তো? এবং স্কুল কলেজের বিভিন্ন রকম যে পাঠ্যক্রম থেকে শুরু করে সেখানে বিশেষ বিশেষ পদক্ষেপ নিয়ে এইগুলোকে ইতিহাসকে চাপা দেওয়া, অনেক ইতিহাসকে চাপা দেওয়া। ললিতাদিত্য মুক্তিপুরের কথা আমি প্রথম বাংলা সাহিত্যে উল্লেখ করেছি, প্রথম খণ্ডে রয়েছে। তো এগুলো কেন করা হয়েছিল? সেই সময় কিন্তু অনেকেই আত্মতুষ্টিতে ভুগছিলেন, হ্যাঁ আমি জানি। কিন্তু এখন কি হচ্ছে? ওই যে প্রথম ওদের রুলটা, ওদের খেলাটা বোঝার চেষ্টা করুন। ওরা তোল্লা দিয়ে গোল্লায় পাঠায়, তোল্লা দেয় প্রথমে, আপনি ভাবেন এই তো আমার জন্য, কি আমাদের জন্য, আমাদের শ্রেণীর জন্য, আমাদের সম্প্রদায়ের জন্য কেঁদে ভাসাচ্ছে, কি সুন্দর, কি ডেভেলপমেন্ট হবে এবার আমাদের। এই আনন্দে ভুগতে ভুগতে আপনারা যখন উন্মাদ হয়ে যান, তারপরে দেখেন আপনাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেওয়া হয়েছে। বি অ্যালার্ট, এটা সর্বক্ষেত্রে। এই যে বাঙালি 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 বলে করে যে আওয়াজটা উঠেছে অবাঙালিদের বিরুদ্ধে, কি হিন্দি ভাষা, হিন্দি অমুক তমুক, মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন। বাঙালি অবাঙালি নির্বিশেষে যে প্যান্ডেমিকের শিকার, লকডাউনের শিকার, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার, সেগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, কারণ এটা কমন গ্রাউন্ড। এই গ্রাউন্ডে সবাই ঐক্যবদ্ধ হতে পারে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জায়নিক শক্তির বিরুদ্ধে, তাই এ ব্যাপারে কেউ কিছু বলছে না। কি, ওটাও কিন্তু একটা ডিভাইডের খেলা। এবার দেখুন, বাঙালির অনেক ছেলে পেলে তাদের ইংরেজি বাংলা আসে না, এ নিয়ে ছড়াও আছে, আপনারা জানেন যে অনেকেই বলেছেন আমার ছেলেটা বাংলা বলতে পারে না। আমার এখানেও দুঃখ পেলাম, একজন সহযোদ্ধা এসেছিলেন, আমি সব কিছুই নজর করি, কিছু মনে করবেন না, দুর্গাপুর থেকে এসেছিলেন, আমি নাম বলছি না, তিনি ভিডিও শুনলেই বুঝে যাবেন। তার সঙ্গে একটি মেয়ে ছিল, সে মেয়েটি পড়াশোনা করছে, ভালো কথা, সে বিদেশি ভাষা শিখছে, সেই সংক্রান্ত বইটই নাকি কিনবে। এইবার সেই মেয়েটি বাবা মার সামনে দাঁড়িয়ে বলছে, আমি সাইডে বসেছিলাম, যে বাংলা কই কী হবে, বাংলা পড়ে কি হবে, বাংলা লাভ নেই, ফালতু, বাংলা বইটই সে পড়ে না বা কেনে না, ভালো কথা। কিন্তু পিতা আমার বই সংগ্রহ করেছেন, আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু আমার বক্তব্য এটাই, মেয়েটি কিন্তু ভুল কথা বলেনি। এখন অবশ্যই বাংলা তো আমি বারবার বলেছি, অর্থনীতি যদি না হয়, যে ভাষার সঙ্গে অর্থনীতিকে যদি যোগ না করে দেওয়া হয়, জীবন জীবিকা, যে ভাষা শিখলে জীবন জীবিকা থেকে সুবিধা যদি না পাওয়া যায়, মানুষ কেন সেই ভাষা শিখবে? শুধু ত্যাগের জন্য, আবেগের জন্য? মানুষ আবেগের জন্য মা বাবাকেও ভালোবাসে না, বুড়ো হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তো আপনারা তো জানেন। তাহলে একটা মাতৃভাষাকে সে আবেগের জন্য কেন ভালোবাসবে যদি জীবন জীবিকাতে সহায়ক না হয়? কিন্তু এই যে পক্ষ, এরা কি কখনো বলছে? বলছে না। তাহলে কি, গোড়া কেটে আগায় জল দেওয়া। ইংরেজি ভাষাতে, ভাষার এত এত বেসরকারি স্কুল হচ্ছে, কই সেগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়েছে? ইংরেজিকে প্রমোট করা হচ্ছে, ওটাও তো বিদেশি ভাষা। হিন্দিটা তো অন্তত আমাদের দেশের ভাষা রে ভাই। তা না করে কোন অবাঙালি এখানে থাকে, সে ফুচকা বিক্রি করে, সে বাংলা টাংলা ভালো বলতে পারছে না, কেন বলবে না? তার ওপর চোটপাট। তাহলে তো দক্ষিণ ভারতে তো গিয়ে তো আমাদের তামিল শুনতে হয়, তাহলে তখন সে যদি এখন বলে ভাই শুনবো না, কি করবেন? কি করবেন? মূল জায়গাটা ধরুন, ফাঁদে পা দেবেন না, চাঁদে চলে যাবেন। আমার বক্তব্য, যদি আপনি বাংলা ভাষাটাকেই একমাত্র মনে করেন যে আমাদের রাজ্যের ভাষা, সেটা উচ্ছন্নে যাচ্ছে, সবাই হিন্দি বলছে, এরকম ব্যাপার, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রতিবাদ করুন, করতেই পারেন, ইউ হ্যাভ এভরি রাইট টু প্রোটেস্ট। কিন্তু আপনার ঘরের ছেলে মেয়ে যখন বাংলাকে এইভাবে, এই যে আমি উদাহরণ দিলাম, প্রতি মুহূর্তে তারা বলছে বাংলা কোন শিখে লাভ, পড়ে লাভ নেই, এবং তাদের, আপনাদের সন্তান সন্ততিরাই যখন ইংরেজি মিডিয়ামে পড়ছে, তখন কেন আপনারা বলছেন না বাংলা মিডিয়ামেই পড়তে হবে? তখন তো বলছেন না।
তাহলে কি এটা উদ্দেশ্যটা কি? তাই খুব সহজ করে ধরে নেবেন। একটা সময় খুব কঠিন ছিল বোঝাটা কে প্রকৃত জনগণের জন্য আছে, জনগণের কথা বলছে। একটা সময় সত্যি বোঝা আমাদের পক্ষে সত্যি মুশকিল ছিল, কিন্তু প্যান্ডেমিক আসার পরে কিন্তু খুব সহজ হয়ে গেছে। কি করে বুঝবেন মানুষের পাশে আছে কোন সেলিব্রিটি, কোন সংগঠন, কোন রাজনৈতিক দল, কোন ধর্মীয় সংগঠন, কোন বিখ্যাত প্রখ্যাত লেখক সাহিত্যিক? কি করে বুঝবেন? যিনি প্যান্ডেমিকের বিরুদ্ধে সরব হয়েছেন, লকডাউনের বিরুদ্ধে সরব হয়েছেন এবং এই পার্শ্ব প্রতিক্রিয়াতে এত এত মানুষ চলে যাচ্ছে সেগুলোর বিষয়ে সরব হয়েছেন। যদি এরকম কেউ থাকেন তাকে শ্রদ্ধা করবেন। তিনি মানুষের পাশে আছেন। শুধু আজকের জন্য এটা প্রযোজ্য নয়, আগামীতে আরও প্যান্ডেমিক আসবে, তখনও তাদের ভূমিকাটা মিলিয়ে নেবেন। আর যখন দেখবেন এগুলো বাদ দিয়ে ভাষা, মানুষ মরছে, ভাষা, জীবিকা নেই, ফাউন্ডেশন নেই, কিচ্ছু নেই, উপরে উপরে শুধু মানুষের ফান্ড, তখন বুঝবেন এরা ফান্ডেড। ফান্ড না পেলে মেন স্ট্রিম মিডিয়ায় আপনাকে ডাকবে না। প্রভুরা বলে দেয় কাকে ডাকবে। যেদিন আপনি আমাকে মেন স্ট্রিম মিডিয়ায় ওইসব আছে না বাজারি আমাকে দেখবেন, তাহলে বুঝবেন যে আমি শেষ। দেবাশিস লাহার মৃত্যু ঘটেছে, ওটা এমনি মৃতদেহ এসে বসেছে কৃত্রিম আলোর মধ্যে। এগুলো খেয়াল রাখুন। যাই হোক, তো এইগুলো ঘটছে, ঠিক এই বিভেদটাকে, ডিভাইড অ্যান্ড রুলটা এবার আরও আরও ছোট ছোট ভাগ করে আরও বেশি কোণঠাসা করার ব্যাপার ছিল। তাহলে একটা সময় কি ছিল বলুন তো? একটা মোদ্দা ভাগ ছিল, সেটা কিন্তু বিদ্বেষের ছিল না। শিক্ষক কর্মচারী, অশিক্ষক কর্মচারী, মানে যারা পড়ান না কিন্তু বিদ্যালয়ে কাজ করেন, তাই তো? অন্যান্য তো কাজকর্ম থাকে, ওটা কি অপমানজনক কথা? মোটেই নয়। বা শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী। বেশ, তারপরে এখন কি ভাগ হলো? শিক্ষকদের মধ্যে কি ট্রেন্ড, নন ট্রেন্ড। বেশ, তারপরে আবার কি হলো? অমুক সাল, তমুক সাল। তারপরে আবার কি হলো? বিএড, ডিএলএড। ওটা হলে হবে না, ওটা কতগুলো ভাগ হচ্ছে দেখুন, কতগুলো ভাগ হচ্ছে দেখুন। তারপরে কি হলো? আদালতের রায় প্লাস কি এনসিআরটি নাকি যেসব, এনসিটি, এই যেসব রয়েছে, তার কি দুটোর ক্ল্যাশ, কোনটা টিকবে? মামলা শুরু হলো, মামলার পর মামলা, এখন আবার হামলা, তাই তো? অর্থাৎ শিক্ষকদের মধ্যে অসংখ্য ভাগ করে দেওয়া হয়েছে এখন, তাই তো? অসংখ্য ভাগ। প্যারা টিচার তো আগে থেকেই ছিলেন, তাই তো? এবার এই যে এতগুলো ট্রেন, নন ট্রেন থেকে এই সাল, ওই সাল, এই এত হাজার, অমুক হাজার, এইগুলো তো হয়েছেই। এইবার আরও একটি নতুন ভাগকে উস্কে দেওয়া হলো ঘৃণার কি প্রধান শিক্ষকদের সংগঠন বনাম শিক্ষক সংগঠন। আগে হ্যাঁ, প্রধান শিক্ষকের মদতেই তো ওই স্কুলে, ওই বিদ্যালয়ে দুষ্কৃতি ঢুকেছে, তেমন করেই তো খবরটা পরিবেশিত হয়েছে। সত্য মিথ্যা আমি জানি না। তাহলে পরবর্তীকালে যদি জানা যায় যে এটা মিথ্যে, অন্য কারণ আছে, আসলে প্রধান শিক্ষক আদৌ দুষ্কৃতীদের প্রবেশ করাননি, তাহলে কি দাঁড়াবে? পরে যদি ছোট্ট করে ভুল স্বীকারও করে নেওয়া হয় কোনো থেকে, বা যাই হোক যারা এটা বলছেন, তাতে করে কি সেটা মানুষের কাছে পৌঁছবে? শিক্ষকদের কাছে এমনটাই প্রতিভাত হবে যে প্রধান শিক্ষক সংগঠন শিক্ষক সংগঠনের শত্রু। তারা শিক্ষকদের মার খাওয়াচ্ছেন দুষ্কৃতীকে স্কুলের মধ্যে ডেকে এনে, তাই তো? অর্থাৎ আরও একটি ভাগ, ডিভাইড অ্যান্ড রুল। মূল উদ্দেশ্য কি আমি আগেই বলেছি, আদালতকে শিখণ্ডী করে শিক্ষাকে লাটে তোলা। কারণ এই শিক্ষার দরকার নেই ওদের, ওদের কাছে এই এডুকেশন, একাডেমিক এডুকেশন, নলেজ বেসড এডুকেশনের আর প্রয়োজন নেই। এখন স্কিল বেসড এডুকেশন চলে এসেছে, তাই তো? তাই অমুক ফেল, দেখবেন অনেক মুভি টুভি বেরোচ্ছে, ভালো করে বুঝবেন। এটা কিন্তু প্রক্রিয়া, এটা আপনি থামাতে পারবেন না, কিন্তু সচেতন হতে পারবেন যাতে করে আপনি বুঝতে পারেন কি হচ্ছে এবং আগামীতে কি হবে। তাই দেখবেন এই শিক্ষকদেরকে আরও বেশি করে
মানে যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়ে, হতাশার মধ্যে ঠেলে দিয়ে তারা তো আগেই স্টে হোম স্টে সেভ করে বিপদ ডেকে এনেছেন। আমি বারবার করে এ নিয়ে ভিডিওতে সচেতন করেছিলাম তখন, এবং শুধুমাত্র ডিএর ওপর জোর দিয়ে তারা নিজেদের আরও বেশি জনবিচ্ছিন্ন করে তুলেছেন। তাই দেখবেন সহজেই ওদেরকে এখন স্কুলের মধ্যে ঢুকে মারধর করা যায়। এটা কি আগে কল্পনা করা যেত? জনগণ রুখে দাঁড়াতো, তাই না? হ্যাঁ, অতীতের কথা বলছি, খুব বেশি অতীত নয়, কিন্তু মনে করুন সেই সব দিনগুলো এবং সেই সময় মাস্টারমশাইদের আচার আচরণগুলো। আমি বলছি ব্যতিক্রমীরা আমাকে মার্জনা করবেন, তাদের আমি শ্রদ্ধা করি। এমন বহু মাস্টারমশাইকে আমি আমার ছাত্র জীবনে পেয়েছি, এখনও তারা আছেন, নিশ্চয়ই আছেন, নইলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও তো চলছে সমাজটা। কিন্তু তারা এতটাই কমে গেছেন সংখ্যায় যে তারা তাঁদের মতো করে একা হয়ে গেছেন, নীরবে গুমড়ে গুমড়ে হয়তো কাঁদছেন কোথাও। সংখ্যা এত কমে গেলে কি করে তারা রেজিস্ট করবেন বলুন দেখি? ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। তাই এমন খবর পরিবেশিত হচ্ছে, তাই শিক্ষকদের আরও বেশি করে বিচ্ছিন্ন করে প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে একটা প্রাচীর তুলে দেওয়া হলো। কেস মামলা এ তো রয়েই যাচ্ছে, বেড়েই চলেছে, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, এবং শিক্ষকরাও এই ফাঁদে পা দিচ্ছে। শিক্ষক গ্রুপ খুললেই আমি দেখি সেখানে বিভিন্ন অ্যাডভোকেটের বিজ্ঞাপন এবং তাদের নাম। অমুক ট্রান্সফারের ক্ষেত্রে অমুক শিক্ষক বদলি চেয়েছিলেন, পাচ্ছিলেন না, সিঙ্গল টিচার বলে বদলি পাচ্ছিলেন না, কিন্তু মহামান্য আদালতের নির্দেশে তিনি বদলিটা পেয়ে গেলেন। সম্ভব হলো কি করে? অমুক অ্যাডভোকেট, তার নাম এবং ফোন নাম্বার দেওয়া হচ্ছে। আপনারা যদি এইরকমভাবে বদলি পেতে চান বা সুযোগ সুবিধে পেতে চান, এই মহামান্য অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে নিন, এই যে ফোন নাম্বার। কি বুঝলেন? অর্থাৎ শিক্ষক গ্রুপ মানে এখন মামলা, কেস। সেখানে পড়াশোনা অধ্যয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাই হয় না, সবাই অসুস্থতার পোস্ট করেন। আমি দেখছি খেয়াল করে বিভিন্ন কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন। কেন, কি ব্যাপার, সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। আর এই সংক্রান্ত আইন, আদালত, মামলা, মোকদ্দমার কেস। তো এই যখন পরিস্থিতি, তাহলে এই যে জায়গাটা শিক্ষকদের মধ্যে এত এত বিভাজন তৈরি হচ্ছে, সেটা কি তারা এখনও টের পাচ্ছেন না? শুধু তাই নয়, অনেক শিক্ষককে আমি দেখেছি তার স্কুলের কোনো শিক্ষকের কখনো কখনো নাম উল্লেখ করে ফেসবুকে লিখছেন যে তিনি নাকি কিছুই জানেন না, তিনি নিশ্চিতভাবে টাকা পয়সা দিয়ে ঢুকেছেন, বা কেউ নাম না করে বলছেন যে একেবারে ঘুষ খাওয়া শিক্ষকে ভরে গেছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা যে শাসক শ্রেণীর হাতটি শক্তিশালী করছেন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই মনে রাখবেন, এটা প্রাসঙ্গিক বলে আরও একটি কথা বলছে হযরত মুহাম্মদ। যাই হোক, আমি হযরত মুহাম্মদের কথা নাই গেলাম। হাদিস, এটি পবিত্র গ্রন্থ, সেখানে সহিহ মুসলিম বলে একটি হাদিসের ওপরই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। হাদিসের ওপর যদ্দূর আমার মনে আছে 6টি উল্লেখযোগ্য গ্রন্থ লেখা হয়, তার মধ্যে এটি সহিহ মুসলিম একটি উল্লেখযোগ্য। তো সেইখানে কিন্তু সেখানে বলা হচ্ছে কি, মুমিন বা মুসলমান যেভাবেই বলুন, অপর মুমিন বা মুসলমানের দোষ গোপন করবে, এমনটাই নির্দেশিকা আছে। তাহলে কি হবে? আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। কি এখান থেকে কি পেলেন? আইডেন্টিটিকে মজবুত করার উদ্দেশ্যেই তো ইসলামের জন্ম। ইসলাম কিন্তু আসলে একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খল মতবাদ হিসেবে ইসলামের জন্ম হয়। সেখানে কি বলা হচ্ছে, নিজের শ্রেণীর সম্প্রদায়ের মানুষের যদি কোনো দোষও থাকে তা অন্যদের বলা যাবে না, অন্যরা যেন না জানতে পারে, সেটা গোপন রাখতে হবে। আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। এটা একটা পুণ্যের কাজ বলে বলা হয়েছে, সহিহ মুসলিম দেখে নেবেন। সেইখানে কি শিক্ষা দেওয়া হলো? অর্থাৎ নিজের যে শ্রেণী বা সম্প্রদায়, তাকে শক্তিশালী রাখতে হবে, তার নিন্দা করা উচিত নয়, তাহলে আইডেন্টিটি ধ্বংসপ্রাপ্ত হবে। তো হ্যাঁ, এটা বহু আগেই কিন্তু ইসলামের উপলব্ধি। হ্যাঁ, এতে আপনারা হয়তো মনে করতে পারেন যে না, এটা তো দার্শনিকভাবে দেখতে গেলে, যদি
খোলামেলাভাবে দেখা যায় ঠিক নয়। একটা মানুষ অন্যায় করবে, দোষ করবে, সেটা চেপে রাখবো, সেটা বলবো না, ঠিক নয়। ঠিক, আপনিও ঠিক, অবশ্যই আপনার মুক্ত চিন্তার অধিকার আছে, কিন্তু আপনি যদি মুক্ত চিন্তা করেন, মনে রাখবেন সব কিছুরই এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে, শুধু ফার্মা কোম্পানির ওষুধ নয়। সামাজিক ক্ষেত্রে যখনই কোনো আপনি নির্দিষ্ট মতকে গ্রহণ করবেন, নির্দিষ্ট পথকে গ্রহণ করবেন, তার যেমন একটা ভাঙার দিক, গড়ার দিক আছে, তেমনই একটা ভাঙার দিক আছে। কীরকম? আপনি যদি এটাকে অনুসরণ করেন যে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আপনি অন্য মুমিনের দোষ গোপন রাখবেন, কাউকে, বাইরের কাউকে বলবেন না, এতে করে কি হচ্ছে, আপনার আইডেন্টিটিটা মজবুত হচ্ছে। মানে আপনি আর আপনার যে উম্মত বলুন, যাই বলুন, যে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের দোষ বাইরের সম্প্রদায় প্রকাশ, বাইরে ছড়াচ্ছে না। অর্থাৎ তাদের সম্পর্কে ইতিবাচক ধারণা এবং তারা যে সমষ্টি, এটা কিন্তু দেখবেন সমষ্টি চিন্তা। অর্থাৎ আপনি যদি অন্য মুসলমানকে, আমি ওই সহি মুসলিম থেকেই ব্যাখ্যা করছি, যদি নিজের বলে মনে করেন, সমষ্টি চিন্তায় উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন, তাহলে কেন আপনি তার দোষ অন্যকে বলে বেড়াবেন? বলবেন না তো। তাহলে কেন? এটা সমষ্টি চিন্তা। অর্থাৎ আপনি নিজেকে শুধু এক বিচ্ছিন্ন ব্যক্তি হিসেবে ভাবছেন না, আপনি সমষ্টির প্রতিনিধি হিসেবে ভাবছেন। আর তাই কিন্তু আপনি আপনার সম্প্রদায়ের কোনো মুসলমানের দোষ গোপন রাখছেন। এটা কি হচ্ছে? ভালো দিকটা কি? আইডেন্টিটি মজবুত হচ্ছে। তাই বাইরের শত্রু আপনার আইডেন্টিটির কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনারা একসাথে থাকেন, এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। কি? কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। কি কিছু বুঝলেন? কিন্তু যদি আপনি অন্যভাবে ভাবেন, এটা কীরকম কথা? হ্যাঁ, একটা মানুষ অন্যায় করবে, দোষ করবে, আমি তার প্রকাশ করব না? নিশ্চয়ই করব, অবশ্যই করব। আমি তো কোনো মতবাদে বিশ্বাস করি না, আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি। অবশ্যই করবেন। করলে কি হবে সেটাও জেনে নিয়েছেন। ওটা হলো কি হবে, আপনি এই যে শিক্ষক, এবার শিক্ষকে আসুন। আপনি যখন শিক্ষক হিসেবে অন্য শিক্ষকের দুর্নাম করবেন, ঘুষ খাওয়া শিক্ষক, অমুক শিক্ষক, তমুক শিক্ষক, তখন কি হবে? উনিও আপনার বিরুদ্ধে চলে যাবেন, আপনিও তার বিরুদ্ধে চলে যাবেন, তাই তো? অর্থাৎ শিক্ষক হিসেবে আপনার যে সমষ্টি চেতনা, আপনার শ্রেণী, যে আপনারা শিক্ষক শ্রেণী, শিক্ষক সমাজ, সেটা পুরো ভেঙে চুরমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। তখন বাইরের শক্তি, পড়ুন মহাজনী শক্তি, তার সুযোগ নেবে এবং আপনাদের দমন পীড়ন করে তাদের নিয়ম নীতি আপনাদের উপর চাপিয়ে দিতে তাদের পক্ষে খুব সহজ হয়ে উঠবে। কি বুঝলেন? অর্থাৎ মুক্ত চিন্তার দিক থেকে আপনি একটা মহান হলেন, আপনি সত্যি কথা বললেন, একজন শিক্ষকের দোষকে আপনি গোপন রাখলেন না, আপনি সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিলেন, বা পাড়ায় পাড়ায় প্রকাশ করে দিয়ে আপনি একটা সৎ শিক্ষক হিসেবে নিজেকে পরিগণিত করলেন বা করার চেষ্টা করলেন। তারপরে কি হলো? সেও একদম শেষ হয়ে গেল, এরপরে আপনিও শেষ হয়ে যাবেন, কারণ ওই যে আপনি একা হয়ে গেছেন। তো তাই দুটো দিকই ভেবে দেখবেন, কোনটা আপনি চান, কোনটা আপনি চান। তো আমি কি বই পড়বো না পড়বো অনুরোধ করতেই পারেন, কিন্তু আমি আমার প্রাসঙ্গিক বই ছাড়া আমার যতটুকু পড়ার আমি পড়ি, আমি লিখি। হ্যাঁ, আর আপনিও আপনার মতো পড়াশোনা চালিয়ে যান। এবং আমি বারবার বলেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন, আপনি অফলাইনে কি করছেন আমি জানতে পারি। আমি সবার জন্যই বলছি, আমার পক্ষে জানা সম্ভব নয়, সবাই তো আর ভিডিও দেন না, আমি পরিষ্কার ভিডিও দিই, সব ভিডিও দিতে পারি না, দিই এই কারণে আপনাদের অনুপ্রাণিত করবার জন্য দিই। কিন্তু আপনাদের প্রোফাইলে গিয়ে যদি আমি এই প্রতিফলনগুলো না পাই, আপনি এখানে যে মন্তব্য করছেন তার সাথে যদি আমি সাদৃশ্যগুলো না পাই, তাহলে তো আমি আমার পরবর্তী পদক্ষেপগুলো আমি জানিয়েই দিয়েছি। তো যাই হোক, আবার বলছি, বোদ্ধা হওয়ার জন্য আমরা প্রচুর বোদ্ধা পেয়েছি। নিউ ওয়ার্ল্ড অর্ডারে আমরা প্রচুর বোদ্ধা পেয়েছি। কেমট্রেল বোঝা বোদ্ধা, জায়নিজম বোঝা বোদ্ধা আমরা পেয়েছি। একটা সময় আমি এ নিয়ে বলেওছি, কিন্তু আমি বারবার বলি, হ্যাঁ আপনি বুঝুন, জ্ঞান চর্চা করুন, জ্ঞান আহরণ করুন, কিন্তু থিওরি উইদাউট প্র্যাকটিস ইজ বেসলেস। যদি আপনি সেটাকে
প্র্যাকটিস করতে না পারেন, মানুষের মধ্যে শুধু ওই ফেসবুকেই যদি আপনি বোদ্ধা হয়ে বলে নিজেকে প্রমাণিত করতে পারেন, সেটা হতে চান, ঠিক আছে, সে করতেই পারেন। কিন্তু আমার কাছে এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা মানুষকেও, যারা লড়াইটা দেবেন তাদের কাছে পৌঁছবেন। যারা ফেসবুকে নেই, যারা ইউটিউবে নেই, তাদের কাছে আপনি কিভাবে পৌঁছবেন, তাই না? তো আমরা সময় নেতাজির সময়েও দেখেছি, পরবর্তীকালে আমরা দেখেছি নেতাজি যারা অনুগামী অনুসারী তারা বোদ্ধা হয়েছেন, যোদ্ধা হননি। আমি বারবার বলেছি যোদ্ধা চাই, বোদ্ধা হন, আপত্তি নেই। 10 জন বোদ্ধা হলে অন্তত একজন যোদ্ধা তো চাই। কিন্তু যদি 100 জনের মধ্যে 100 জনই বোদ্ধাই হয়ে যান, যোদ্ধা না হন, তাহলে কি করে নেতাজির স্বপ্ন পূর্ণ হবে বলুন দেখি? সবাই যদি আমরা গবেষক হই, সবাই যদি বই পড়ি, আমি এই কারণেই অ্যাক্টিভিজমটাকে অত্যন্ত গুরুত্ব দিই। আমি বারবার করে বলি, আমি যা যা লিখেছি, যা যা ইউটিউবে বলি, আজকেও বলবো, এখনও বাকি আছে, সেগুলো নিয়ে অনেক বই হতে পারত, অনেক বই হতে পারত। হ্যাঁ, অরূপ কুণ্ডু, আমি জানি অনেকেই আসছেন, তাদের সম্পর্কে আমি বলবো বইমেলার পরে, করছেন। তো যাই হোক, তাহলে শিক্ষকদের আমি আবার অনুরোধ করব, আপনারা কিন্তু সচেতন থাকুন। আপনাদের মধ্যে আরও অনেক বিভাগ তৈরি করা হবে। তাই এই ধরনের ঘটনা আরও আগামীতে ঘটবে। আমি বলেছি গ্রেট রিসেট চলছে, বেসরকারিকরণ চলছে, এবং আগামীতে কিন্তু পার্লামেন্ট ইলেকশনের পরে আপনারা কিন্তু, আমি বারবার বলছি, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকবেন না। শুধুমাত্র রাজনৈতিক দল কিন্তু হাইজ্যাক হয়ে গেছে বহু আগেই, তারা আপনাকে বিভ্রান্ত করবে, তাদের মধ্যে থেকে কাউকে কাউকে হাইলাইট করা হবে। আদালতও কিন্তু ব্যবহৃত হচ্ছে তাদের দ্বারা। আর্থসামাজিক কোনো প্রতিষ্ঠানই তাদের নিয়ন্ত্রণের বাইরে নেই। তাই এসব খবরে বিশ্বাস করবার আগে একটু ভাববেন। গেল। আরও একটি খবর নিয়ে আলোচনা করছি। পূর্ব রেলের একটি ব্যানার দেখলাম, কেউ কেউ অনেকেই দেখেছেন, খুব বিপজ্জনক। এটাও ডিভাইড অ্যান্ড রুল, একই খেলা। কি? প্ল্যাটফর্মে বসে থাকা বিক্রেতারা, হকাররা আপনার ট্রেন থেকে উঠতে নামতে বাধা সৃষ্টি করছে, প্রতিবাদ করুন। কি বুঝলেন? কাদের প্রতিবাদ করতে বলা হচ্ছে, কাদের বিরুদ্ধে বলা হচ্ছে? অর্থাৎ যাত্রীদেরকে বলা হচ্ছে আপনারা এইসব হকার যারা রেল স্টেশনে বসে থাকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অর্থাৎ তাদেরকে উঠে যেতে বলুন। কি ডিভাইড অ্যান্ড রুল? তো অনেকেই ভাববেন, বাহ কি সুন্দর, রেল কি মহান। তা হাওড়া থেকে যখন হকার উচ্ছেদ করা হলো, তখন তো এসব বলা হয়নি। হকারদের খুব সহজেই হাওড়া থেকে মুক্ত করা, হাওড়া থেকে তুলে দেওয়া গেছে। শুধু হাওড়া রেল স্টেশন নয়, হাওড়ার সেকশনে যত প্ল্যাটফর্ম আছে, স্টেশন আছে, সেখানে কিন্তু কোনো জায়গায় আপনি হকার পাবেন না, প্ল্যাটফর্মে চা বিক্রেতাও পাবেন না। তুলে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এই শিয়ালদা সেকশনের ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে? এখানে অত সোজা হবে না। আমি তো অন্তত তা মনে করি না। আমি শিয়ালদা স্টেশনে এই সেকশনে চলাফেরা করি এবং প্রতি মুহূর্তে আমি আমার কাজ করে যাই। এইখানে অত সোজা হবে না। আর সোজা হবে না বলেই এই রকমভাবে ডিভাইড অ্যান্ড রুলের তাসটা খেলা হলো। কি? যাত্রীদের, আপনাদের ওঠানামায় যারা ব্যাঘাত সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, এরকম আমি শেয়ার করব ফেসবুক লাইভে। হোয়াট ইজ দিস? অনেকে ভাববেন কি মহৎ। হ্যাঁ, তথাকথিত ভদ্রলোকরা ডাবল মাস্ক পরা এখনও যারা পড়ছেন, স্যানিটাইজার ব্যবহার করছেন, মার্জনা করবেন। এটা আমি খুব ক্ষোভে বললাম, কারণ আমি বারবার মনে করি প্রত্যেকেরই প্রকৃতির কাছে ফিরে আসার পথ খোলা আছে। আর আমরা একসাথে কিন্তু জাগবো না। আমরা যদি বাস্তবে ঘুমোই, দেখবেন কোনো একটা হল ঘরে যদি 100 জন মানুষকে ঘুমোতে দেওয়া হয়, বিয়ে বাড়ির সময় দেখবেন কোনো কোনো হল ঘরে ব্যবস্থা হয়, বা কোনো প্রোগ্রামে ওই 100 জন মানুষ ঘুমোলেন, তারা কি পরের দিন সকালে একই সাথে তাদের ঘুমটা ভাঙে? কখনো ভাঙে না, তাই তো? 10 মিনিট হলেও এদিক ওদিক হয়। কেউ কেউ 1 ঘন্টা পরেও তাদের ঘুম ভাঙে, একসাথে ভাঙে না, কারণ আমরা একসাথে ঘুমোই না। তাহলে আর আমাদের সবার ঘুম সমান নয়।
তাহলে বাস্তবেও যখন আমরা একসাথে জাগি না, তাহলে আর্থসামাজিক চেতনার ক্ষেত্রে আমরা কি করে একসাথে জাগবো? আমরা কেন আশা করব, কেন প্রত্যাশা করব? করব না তো, আমিও করি না। কিন্তু জানালাটা খোলা রাখতে হবে তো। যারা এখনও জানালাটা বন্ধ রেখেছেন, মাঝে মাঝে তাদের প্রতি তো একটা অভিমান হয়, ক্রোধ হয়, ক্ষোভ হয়, তার বহিঃপ্রকাশও হয়। আমি তার জন্য কখনো কখনো অবশ্যই সর্বক্ষেত্রে মার্জনাও চেয়ে নিই যে না। কিন্তু এই মানুষগুলো যখন হকারদের সঙ্গে দুর্ব্যবহার করে আপনারা দেখবেন তাদের খুব অসুবিধে হয়। তারা জানেন না যে পরবর্তী টার্গেট তাঁরা। ঘুঁটে পড়ে গোবর হাসে। আমি বারবার লকডাউনের সময় করোনামৃত আসার বহু আগে থেকেই এটা ব্যবহার করছি। কি হবে প্রথমে শুনে রাখুন। শিয়ালদা স্টেশন তো ইতিমধ্যেই আপনারা জানেন, যেসব দোকান আউটলেট হয়েছে সেখানে কিন্তু 5 টাকার টিকিট কাটা মানুষের জন্য ওই সব চেন, রেস্তোরাঁ চেন বলুন, অর্নামেন্টস, যেসব ঝাঁ ঝকঝকে শোরুম হয়েছে, সাধারণ ডেলি প্যাসেঞ্জারদের জন্য কিন্তু প্যাসেঞ্জাররা কিন্তু ওসব জায়গায় কেনাকাটা করবে না, এটা বহু আগেই বলেছি। সেগুলো ফাঁকাই পড়ে থাকে প্রায়। ঝাঁ ঝকঝকে সব কর্পোরেট সেখানে আউটলেট হয়েছে। কেন হয়েছে? প্রথমে এই সব ছোট ছোট হকারগুলোকে আপনাদের দিয়ে, মানে কাঁটা দিয়ে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে, ওদের উৎখাত করা হবে প্রথমে। এইবার আপনি ভাবলেন বাহ কি সুন্দর নির্বিঘ্ন যাত্রা করা হলো। এদিকে তো সব ট্রেন সব কিছু কিন্তু বেচে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন না এখনো, আমরা যারা লড়াই করছি তা আমরা জানি। তারপরে কি হবে? তারপরে এই এই ট্রেনগুলোতে এমন এমন সিস্টেম করা হবে, কম্পার্টমেন্ট বলুন, এসি লাগানো বলুন, ট্রেন চেঞ্জ করা বলুন, নতুন নতুন কম্পার্টমেন্ট নিয়ে আসা বলুন, এই সমস্ত কিছু মিলিয়ে এআই এর ব্যবহার বলুন, এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে 5 টাকা দিয়ে ওই ট্রেনে উঠতে গেলে আপনারই কেমন লাগবে। ছি, হ্যাঁ, ওই বন্দে ভারত, ধন্দে ভারত, চাকচিক্য গ্ল্যামার। কিন্তু আসলে কতটা গতি সেগুলো আপনি আর নাই বললেন। ও নিয়ে আমার ভিডিও আছে একটা, বন্দে ভারত ধন্দে ভারত, অর্থাৎ ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং কিন্তু এমন একটা জিনিস যেটা 50 পয়সাকে 500 টাকায় পরিণত করার ক্ষমতা রাখে। ব্র্যান্ডিং, যেটা আমরা আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে কি হবে? ট্রেনের ভাড়া বাড়বে 30 টাকা, 40, মিনিমাম ভাড়া হয়ে যাবে 50 টাকা। মিলিয়ে নেবেন আমার কথা। এবং লোকাল ট্রেনের যে কনসেপ্ট আপনাদের আছে সেটা পুরোটাই, সব স্টেশনে ট্রেন থামবে না। সব মানুষ আর ট্রেনে উঠতে পারবেন না, হকার উঠতে পারবেন না। কেন হকারদের তোলা হচ্ছে? আপনারা মাথাটা খেয়াল করুন, মানে মগজটা খুলে রাখুন। বইমেলায় যে কারণে আমি এটা নিয়ে পরবর্তীকালে মুভ করার ইচ্ছে রাখি, এই ভিডিওতে বলছি না, পরে আমি জানাবো আমার কি কি প্ল্যানিং আছে। বইমেলায় যে কারণে এই হকারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, চা বিক্রেতাদেরকে জুলুম করা হচ্ছে। আগে দেখবেন ময়দান থেকে এই সল্টলেকে ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে ফাটল টাটল ধরছে, এইসব গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্প টল্প শুনিয়ে এখানে কেন আনা হয়েছিল এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। ওটা কিন্তু ঢপ ছিল। আসলে ময়দানের মতো জায়গাতে টোটাল কন্ট্রোল করা সম্ভব নয়, পুরো ময়দানটাকে ঘেরা সম্ভব নয় ব্যারিকেড দিয়ে। এবার দেখবেন যেখানে বইমেলাটা হচ্ছে সেখানে পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, টোটাল কন্ট্রোল সম্ভব, মেটাল ডিটেক্টর ব্যবহার করা সম্ভব, চাওয়ালাকে ঘটিওয়ালাকে কন্ট্রোল করা সম্ভব, আপনাদেরও কন্ট্রোল করা সম্ভব, কিউআর কোড চালু করা সম্ভব, যা ময়দানে অসম্ভব ছিল। হ্যাঁ, ওটা বহু আগেই এই নতুন বিশ্ব ব্যবস্থার ছক গুটি কিন্তু সাজানো হয়েছে, বহুবার বলেছি। আর যে পরিবেশবিদ এই প্রতিবাদ করেছিলেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাকি মার্বেল সব মানে ময়দানে এসব আগুন টাগুন চাটা করা হচ্ছে বলে, ব্যবহার করা হচ্ছে বলে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি কিন্তু আবার খেয়াল করে দেখুন ছত্তিশগড়ে আদানির মাইনিংয়ের জন্য যে এত এত গাছ কাটা হচ্ছে, 4 লক্ষ গাছ, অফিসিয়ালি 2.5 লক্ষ গাছ, 2000 স্কোয়ার কিলোমিটার, তো প্রকৃতি তো সেখানে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেইখানে উনি কি প্রতিবাদ করছেন, বা ওরা যারা সেই সময় আদালতে গিয়েছিলেন দালালদের হয়ে তারা কি প্রতিবাদ করছেন? করবেন না।
তাই বইমেলাটা ওই সময় ময়দান থেকে এখানে আনার পেছনেও এই মহাজনী শক্তি টোটাল কন্ট্রোলের প্ল্যান আগে থেকেই ছিল। এই নিয়ে আমি একেবারে পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করব, এবং আগামীতে বইমেলা কী রকম রূপ নিতে চলেছে 2025-26 বা এর পরবর্তী বইমেলাগুলো আমি বইমেলার পরের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, তাহলে সাবধান থাকুন। প্রথমে এই হকারদের তুলবে, তারপরে এই রেলে আপনি তো 10 টাকায় বাদাম পাচ্ছেন, গরিব যারা, সবার তো সামর্থ্য বুঝতেই পাচ্ছেন, 10-20 টাকার ঝালমুড়ি পাচ্ছেন, তাই তো 5 টাকার লেবু চা পাচ্ছেন, তো বা এইরকম যেগুলো পাচ্ছেন যাত্রাপথে আপনারা খেতে পাচ্ছেন, তাই তো খুব কমের মধ্যে হয়ে যাচ্ছে, ভাড়াও কম। সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষের তো একটা অবলম্বন লোকাল ট্রেন, তো এটা অনেক মানুষের জীবিকা বটে, সেটা স্তব্ধ হয়ে যাবে। তখন ট্রেনে কেবলমাত্র কর্পোরেটের যে ফ্রাঞ্চাইজি, যারা আমাদের মধ্যে পয়সাওয়ালা লোক, তারাই ওই ট্রেনে খাবার সাপ্লাইয়ের দায়িত্ব নেবে। যেভাবে দেখবেন এক্সপ্রেস ট্রেনগুলোতে ইতিমধ্যেই কবজা হয়ে গেছে, সে খাবার কী রকম খাবার না খাবার সেটা ভুক্তভোগী মাত্রই জানেন, তার দাম কত সেটাও আপনারা জানেন। অনেকেই ওসব খাবার খান না, কিন্তু কি হবে, এইসব মানুষ তো জীবিকাহীন হয়ে যাবেন, আত্মহত্যার পথ বেছে নেবেন। ইতিমধ্যেই অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তো আপনি কি তাহলে নিজের কবর নিজে খুঁড়ছেন না? এটা কিন্তু রিলেটেড। আপনি ভাবছেন এই হকার উচ্ছেদ করে দিয়ে আপনার গতিপথে আপনি সহজেই ট্রেনে উঠতে নামতে পারবেন বলে, কি ভালো হলো ট্রেনের মধ্যে হকার উঠবে না, কি ভালো হলো। তো আপনি কিন্তু নিজের কবর নিজে খুঁড়ছেন, এর পরের ভিকটিম কিন্তু আপনি হবেন। তাই মনে রাখবেন, আমরা কিন্তু আমাদেরই কবর খুঁড়ি, আমাদেরকে দিয়েই খোঁড়ানো হয় আমাদের কবর, আমরা বুঝতে পারি না। আমরা এখন যে সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি, আমাদের পূর্বপুরুষরা এটা উপলব্ধি করেননি। তারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। কেউ কেউ জেগেছিলেন, নিশ্চয়ই তারা বুঝতে পেরেছিলেন আমাদের মতো, কিন্তু সামূহিক গণজাগরণ ঘটেনি বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এখন আমরা একই রকমভাবে কিন্তু কেউ কেউ বুঝতে পারছি, বেশিরভাগই কিন্তু ওই যে আমার তো সুবিধে হবে এই করতে গিয়ে সমষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়ে নিজেদের কবর নিজে খুঁড়ছেন। তারপরে হকার উচ্ছেদ হয়ে গেল, ট্রেনের ভাড়া বাড়লো, মিলিয়ে নেবেন। এসি লোকাল ট্রেনেও এসি চালু হবে, এবং এসি চালু করে আপনাকে কিন্তু আরাম দেওয়া হচ্ছে না, ওরা ব্র্যান্ডিং করছে, পাশাপাশি আপনাকে অসুস্থ করবে। কিন্তু মনে রাখবেন, ডবল ডোজ ট্রিপল ডোজ নিয়েছেন, এই অবস্থায় যদি আপনারা জার্নিটাতেও এসির মধ্যে পড়েন, তারপরে বাইরে বেরিয়ে গরম, হ্যাঁ, একেবারে মারাত্মক পরিস্থিতি তৈরি হবে। এগুলো প্ল্যানফুলি করা হচ্ছে, ভাড়াটাও বেশি হবে আপনার। আর লোকাল ট্রেন অর্ধেক এসি যদি করে দেয়, বাকি ট্রেন হবে জেনারেল, সেখানে গাদাগাদি করে লোককে উঠতে হবে গরু ছাগলের মতো, তাই তো? হ্যাঁ, আমি বইমেলার পরে যে ভিডিওগুলো, আমি তো বইমেলার পরে সঙ্গে সঙ্গে গ্রামে যাচ্ছি না, কিছুদিন আমাকে থাকতে হবে এগুলো বলার জন্য, কারণ তারপরে তো আমি গ্রামে গেলে আর লাইভ করার এত সুযোগই পাবো না। তো এই একটা রূপরেখা কিন্তু আমি আপনাদের দিয়ে যাব, তখন আমি এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরব। সতর্ক থাকুন, এই ফাঁদে পা দেবেন না। হকারদের সঙ্গে মানবিক ব্যবহার করুন, কথা কাটাকাটি হলেও সেটাকে চেপে যান, হকারের স্বার্থ ভেবে নয়, আপনার স্বার্থ ভেবে, আপনার প্রজন্মের স্বার্থ ভেবে তারা কি করবেন আগামীতে। ঠিক আছে, এটা গেল এই পর্যন্ত। দুটো খবর আমি বিশ্লেষণ করলাম, এটা আগামীতে আরও বাড়বে। এবারে আসছি, আমি বলেছিলাম যে এইচপিভি ভ্যাকসিন বা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে, যেটা অ্যানাল ক্যান্সার তৈরি করে বলে ওরা দাবি করছে বা ওদের তথ্য, বা সার্ভিক্যাল ক্যান্সার, সেটা কিন্তু বাংলাদেশে দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেককেই দেওয়া হয়েছে, এখনও চলছে। কিন্তু আমাদের দেশেও কিন্তু এই বছরের প্রথম দিকেই, অন্তত প্রথম পার্টেই চালু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, কারণ সরকারকে বিভিন্নভাবে ফার্মা লবি চাপ দিলেও সরকার কিন্তু এটাকে জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে প্রবেশ করায়নি। করলে কি হতো, যেভাবে সরকার কোভিশিল্ড কিনে আমাদেরকে, মানে সেরাম ইনস্টিটিউট থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে নিয়ে, আমার ভিন্ন ভিডিও আছে, এটাও একই কায়দায় দেওয়া যেত
অর্থাৎ ফার্মা কোম্পানির হাতে সরাসরি জনগণের ট্যাক্সের টাকাটা চলে যেত। কিন্তু কি হলো? সেটা হলো না। কেন হলো না? কারণ ওই যে আমি বলেছি, বিল গেটসের পাথের উদ্যোগে এই সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন গার্ডাসিল বা এই ভ্যাকসিনগুলোর আগে ট্রায়াল হয়েছে আমাদের দেশে, এবং এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখবেন। ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধ্যাত্ব, মৃত্যু, অনেক কিশোরীর মৃত্যু হয়েছে, আদিবাসী কিশোরী যে স্কুলগুলোতে হোস্টেলগুলোতে দেওয়া হয়েছে, তাদের অভিভাবকদের অনুমতি না নিয়ে প্রিন্সিপালদেরকে ম্যানেজ করে দেওয়া হয়েছিল, সেই খবরটা পার্লামেন্টেও চলে যায় এবং সেটা প্রকাশ্যে আসে। এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। পাশাপাশি মানুষের মধ্যে একটা অনীহা রীতিমতো তৈরি হয়েছে, হ্যাঁ, তো মানুষ জাগ্রত হয়েছে, প্রতিবাদ করছে। তাই এখন ভ্যাকসিন টিকাকরণের মাধ্যমে দিলে, হ্যাঁ, বিশেষ করে যে রোগটা এখনও আমরা জানি না, মানুষের পরিচিতি নেই, এবং মিডিয়াতে বিভিন্ন রকমের প্যানিক সৃষ্টি করার চেষ্টা হলেও কিন্তু মানুষ আর আগের মতো ভয় পাচ্ছেন না। অর্থাৎ এটা একটা সামূহিক ফল আর কি, সমবেত একটা প্রতিবাদের ফল বলে আমি মনে করি। এই কারণে কিন্তু সরকার পিছিয়ে গেছে। আর তাই 400 টাকায় এখন, যেটা 1200-1400 টাকায় প্রাইভেট থেকে মানুষ নিচ্ছিলই না। প্রাইভেটে কিন্তু 2023 সালেই প্রথম দিকেই এটা কিন্তু তারও আগেই বোধহয় চলে এসেছে একেবারে প্রাইভেটে 1400-1200 টাকা দাম এই সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনের। কিন্তু মানুষ নিচ্ছে না, আদৌ নিচ্ছে না। তাই ওরা এখন কি করলো, সরকারও আবার ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে এটাকে ইনক্লুড করছে না, দ্বিধান্বিত অবস্থা। বহু খবর আমি এ ব্যাপারে শেয়ার করেছি। তাই কি করলো ওরা, 400 টাকায় পাওয়া যাচ্ছে, নিন না, একটু নিন না, ভালো ভালো 4 রকমের ক্যান্সার আটকায়। মানুষের মঙ্গল করবার জন্য, মানুষের কি বলবো বলুন তো, ওদের ঘুম হয় না, তাই বারবার ভাববেন, নিজেকে দিয়েই ভাববেন, আপনি জীবনের কতটা সময় অন্যের মঙ্গলের কথা ভেবেছেন আর নিজের ভালোর কথা ভেবেছেন। উত্তর পেয়ে যাবেন, কিচ্ছু ভাবতে হবে না আর। তাই বিনা পয়সায় যখন আপনাকে কেউ ভালো করতে আসবে, এই স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে সাবধান থাকবেন, সাবধান থাকবেন। কারণ ওটা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। আপনি যত অসুস্থ হবেন তত ফার্মা কোম্পানি তথা মহাজনী শক্তির লাভ। এই মুহূর্তে ওদের লাভগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ওরা ব্যাখ্যা করে, ঠিক আছে? এই মুহূর্তে ওটা, অর্থাৎ এই নিয়ে আমার বিভিন্ন ভিডিও আছে, এখানে আলোচনা করছি না। এবারে আসছি, তাহলে আমরা এখনো পর্যন্ত কিন্তু আমাদের জয় বলেই আমি এটাকে মনে করছি। কারণ যেটা নিশ্চিতভাবে জাতীয় টিকাকরণ কর্মসূচিতে ঢোকার কথা ছিল এতদিনে, সেটা কিন্তু এখনো ঢোকেনি। তাই বলে ওই যে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই, প্রতিবাদ অব্যাহত আমাদের চালিয়ে যেতে হবে। আমি তো এতদিন তাহলে অন্য কিছু নিয়ে থাকতে পারতাম। আমার কি লেখালেখির বিষয়ের অভাব আছে বলুন? আমার বহু ধরনের লেখা আমি লিখতে পারি। মহাকাল প্রকৃতি আমায় সে সাধ্য দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে, আপনারা পড়েছেন, তাই তো? কিন্তু আমি কেন বারবার করে এই বিষয়টাই আপনাদের সামনে আনি? কারণ এই সময়ে এটাই আমাদের মূল লড়াই। লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এইটাই মূল লড়াই হওয়া উচিত। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার যদি প্রাণটি না থাকে, তাহলে আপনার ভাষা কোথায় থাকবে, আপনার ধর্ম কোথায় থাকবে, আপনার আইডেন্টিটি বা কোথায় থাকবে? তাই বিভিন্ন রকমের প্যানিক দিয়ে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে, তাই তো? আর একটা অনুরোধ করব, আমাদের অনেক সহযোদ্ধা তারা কেমট্রেল, আকাশের ছবি দেন, যে এই যে কেমট্রেল আজকেও 2টো দেখলাম। হ্যাঁ, অবশ্যই চেষ্টা তো ওরা করেই যাচ্ছে, অসময়ে বৃষ্টি নামিয়ে ফসলের ক্ষতি যাতে করে ফুড কন্ট্রোল করা যায়, এ নিয়ে আমি বহু বলেছি। কিন্তু অনুরোধ করব, সেটা করুন, কিন্তু মাটি ছেড়ে আকাশের দিকে, আকাশ নিয়ে ব্যস্ত থাকবেন না। কারণ কি, যেটাকে আপনি প্রতিরোধ করতে পারেন সেটা নিয়ে বেশি সময়টা দিন। কারণ কেমট্রেলের ছবি দিয়ে আপনি কেমট্রেল প্রতিরোধ করতে পারবেন না। হ্যাঁ, আপনার ভাল লাগে, ওই যে আপনি দেখেছেন, 2টো লাইক কমেন্ট পেলেন, হ্যাঁ আমিও দেখেছি, ব্যাস, কি হলো তাতে? তাহলে আমি কেন কেমট্রেলের ছবি এখনো একটাও দিইনি? বিভিন্ন কারণে, একটু শুনুন। প্রথমত, কৃষকদের যদি গ্রামে গঞ্জে যান, আপনি যদি কেমটেল বোঝাতে যান, তারা কিন্তু আপনার কথা রিলেটই করতে পারবে না। কারণ আপনি হার্ব বলুন, ক্লাউড সিডিং বলুন, বিভিন্ন রকমের যে ব্যাপারগুলো আছে, এগুলো এতই জটিল এবং এতটাই পেডান্টিক, সাধারণ মানুষকে যদি আপনি সহজ করেও বোঝান,
তাদের বিশ্বাস অর্জন করা অসম্ভব। তাহলে আর কি এটাই কি কারণ? না না না, আরও কারণ আছে। আপনি ওটাকে আটকাতে পারবেন না। মানে কেমট্রেল বন্ধ করার জন্য, হার্টকে ধ্বংস করার জন্য যে জনজাগরণটা দরকার, সেটা আমাদের দেশে কেন, বিশ্বেও এখনো হয়নি, তাই তো? তাহলে আপনি প্রতিরোধ করতেই পারছেন না, তাহলে কেন আপনি ছবি তুলে তুলে দিচ্ছেন? দিন, কিন্তু মাঠে নেমে তো মানুষকে কি বোঝাতে হবে? প্রথমে যেটা আপনি আটকাতে পারেন, কি পারেন? ওই যে করুণামৃত বা আগামীতে যে অমৃতগুলো আসবে, যেটা বাধ্যতামূলক নয়, আমাদের সুপ্রিম কোর্ট আমাদের সঙ্গে আছে এখনো পর্যন্ত, যতদিন আছে এটা কাজে লাগান। অর্থাৎ যে বিষটা, ওটা তো আকাশের বিষ, আকাশের বিষটাকে কি আপনি আটকাতে পারবেন? পারবেন না। তাহলে আপনি সময় নষ্ট করছেন। তাহলে কোনটা পারবেন? যেটা আমাদের শরীরে ঢোকানো হচ্ছে সেই বিষটা, এটা আমাদের খাদ্যে, ফসলে, মাঠে মেশানো হচ্ছে সেই বিষটাকে আপনি আটকাতে পারবেন সচেতনতা বিস্তারের মাধ্যমে। আর এই দুটো বিষ যদি মানুষকে বোঝানো অনেক সহজ, তাই তো? এখন তো চারপাশে দেখছেন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। গ্রামে গিয়ে বলুন, বলে হ্যাঁ 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 আমি দুর্বল হয়ে গেছি, আমি তো জানি আপনারাও বুঝতে পারছেন, তারা কিন্তু সায় দেবে। তাহলে এই দুটো বিষ, মাটির বিষ, মানুষের বিষ, মাঠের বিষ, স্বাস্থ্যের বিষ, এই দুটোকে নিয়ে সচেতনতাকে বাড়ান। বাড়াতে বাড়াতে যখন আরও মানুষ জাগবে বেশি করে, তখন আপনি কেমট্রেলটা নিয়ে আসুন, সুবিধে হবে। যে হ্যাঁ, কিন্তু প্রাথমিক স্টেজটা যদি আপনি কাউকে সাইকেল চলাটাই যদি না শেখান, তাকে আপনি মোটোজিপিতে সুপার ফাস্ট 500 কিলোমিটার বেগে চলা বাইকে তুলে দেবেন? দেবেন কি? হ্যাঁ, নাকি ফাইটার জেটে তুলে দেবেন? যে লোকটা এখনো সাইকেল চালাতেই শেখেনি, তাকে আপনি কি করবেন? যে লোকটা এখনো অটো চালাতেই শেখেনি, তাকে আপনি ফাইটার পাইলট বানিয়ে দেবেন একবারই? হয়? হয় না। তাই আগে গোড়া থেকে শুরু করুন, যেটা মানুষ বুঝবে, চারপাশে ঘটছে, সহজে বোঝানো যাবে, সেইটা দিয়ে শুরু করুন। এটাই আমার অনুরোধ। তাই ওরাও কিন্তু চাইবে মাটি থেকে আমাদের নজরটা আকাশের দিকে তুলে দিতে। মাটি থেকে আমাদের নজরটা যদি আকাশের দিকে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের আবারও, আমরা তো বোদ্ধা হয়ে গেলাম, কেমট্রেল বুঝলাম, ক্লাউড সিডিং বুঝলাম, হার্ট বুঝলাম, তারপরে পায়ের তলার মাটিটাই একদিন গায়েব হয়ে গেল। কি? তাই আমি অনুরোধ করছি, এটা আপনাদের সিদ্ধান্ত, আমি আমার দৃষ্টিকোণটা তুলে ধরলাম মাত্র, বাকি আপনারা যেটা ভাববেন। এবারে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ খবর, এটা আলোচনা করে আজকের লাইভ শেষ করব। সাম্প্রতিককালে দেখবেন বেশ কিছু খবর হচ্ছে, পরশুদিনও আবার একটি খবর, না কালও একটি খবর দেখলাম, যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, অতএব অ্যান্টিবায়োটিক ইত্যাদি ইত্যাদি। একদম সঠিক কথা, কিন্তু দালাল মিডিয়া সঠিক কথা বলছে কেন? কেন? আসলে আমরা ইতিহাসটা দেখে নিই। আমরা যদি অ্যান্টিবায়োটিক হিসেবে প্রথম যাত্রা ধরি, তাহলে 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কারের মধ্য দিয়েই এটা কিন্তু আমরা দেখতে পাই। সেটা কি? এটা ছত্রাক, তাই তো? অর্থাৎ প্রকৃতি থেকে নেওয়াই, প্রকৃতির বাইরে নয়। কিন্তু দেখুন খেয়াল করে, প্রথম দিকের যে প্রতিষেধকগুলো ছিল মানব সভ্যতার ক্ষেত্রে, সেখানেও কিন্তু প্রকৃতি ছিল, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয়। খেয়াল করে দেখুন। এবং আলেকজান্ডার ফ্লেমিং যে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, সেটা কিন্তু একটা আকস্মিক, কোনো ল্যাবে প্ল্যান করে, এই যেমন প্ল্যান করে যেমন ভ্যাকসিন তৈরি করা হয়, কি না একটা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন তৈরি করতে হবে কিসের, অমুক রোগের, তাই তো? লেগে পড়ো, লেগে পড়ো, লেগে পড়া হলো। এখন তো সব ফার্মা লবি টিম ওয়ার্ক হিসেবে বিজ্ঞানীরা দালালি করেন। তো তখন আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু একটা আকস্মিকভাবে আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। তো সেটা কি? পেনিসিলিয়াম মোল্ড বলে একটা ছত্রাক, তাই তো, যেটা প্রকৃতিতেই পাওয়া যায়। তো সেটাকেও পরবর্তীকালে চাষবাস করে, আমি ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সেখান থেকে পেনিসিলিন তৈরি হলো, তো যেটাকে অ্যান্টিবায়োটিক বলা হয়, যেটা অর্থাৎ প্রকৃতির যোগ কিন্তু ছিল, ওটা প্রকৃতি থেকেই নেওয়া একটি মিরাকল ড্রাগ,
বলা হয়, মিরাকল। কারণ পেনিসিলিন আবিষ্কারের পরবর্তীকালে কি কি রোগ অ্যান্টিবায়োটিকের ব্যবহার গোটা বিশ্বে যেভাবে ঘটেছে এবং মানুষের নিরাময় ঘটেছে, সেটা কিন্তু একটা ইতিহাস, সেটা আপনারা জানেন কেউ কেউ, অবশ্যই কোনো সন্দেহ নেই। তাহলে সেটা কার দান ছিল? প্রকৃতিরই দান তো ছিল, ওটা প্রকৃতি থেকেই নেওয়া। এবার আরেকটু পেছনে যাই, 1820 খ্রিস্টাব্দে যাই, সেখানে কি দেখতে পাচ্ছি? ম্যালেরিয়ার ওষুধ আমরা পাচ্ছি, কিওর। কি, কোথা থেকে পাচ্ছি? সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি কুইনাইন। প্রকৃতি, সিঙ্কোনা গাছ প্রকৃতিতেই পাওয়া যায়, তাহলে কুইনাইনটাই তো প্রকৃতির দান। তাহলে আমরা এগুলোই তো ব্যবহার করতে পারতাম, তাই না? পারতাম তো। কিন্তু এগুলো যদি প্রকৃতি থেকেই আমরা নিরাময়টা নিই, তাহলে ফার্মা কোম্পানির মুনাফা কী করে হবে? কি করে পুঁজিবাদের সংকট মোকাবিলা করা হবে? কি করে বিলিয়নিয়ার তৈরি হবে? কি করে ড্রাগ লর্ড তৈরি হবে? হবে না তো। তাই ওরা ওখান থেকে আরও যাত্রাটাকে, গন্তব্যটাকে আরও অনেক দূর নিয়ে গেল। কি, প্রকৃতি থেকে আর যাতে করে মানুষ কিছুই না পায় এমন এমন কিছু ফর্মুলেশন আনতে হবে এবং টার্ম বানাতে হবে, যাতে করে প্রকৃতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় এবং তাদেরকে ভাবানো যায় যে না না, আপনার অসুখ বিসুখ, এমন এমন অসুখ বিসুখ বলতে হবে যে ফর্মুলেট বানানো অসুখ, বানানো অসুখ, যে এটা প্রকৃতিতে যার কোনো নিরাময় নেই। তাই শুরু হয়ে গেল মিডিয়া ভাইরাস, যেটা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি। আপনাকে বারবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এইসব ভয়ঙ্কর রোগ, তার ওষুধ প্রকৃতিতে নেই। আর কি তাহলে? অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এবার আসছি অ্যান্টিবায়োটিকে। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পরে আপনারা জানেন যে একটা যুগান্তর ঘটেছিল। অনেক ইনফেকশন থেকে শুরু করে অনেক অসুখ বিসুখ এর প্রয়োগের ফলে মানুষের নিরাময় করত। মিরাকল বলতে গেলে বলা যেতে পারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, কিন্তু সেটা প্রকৃতি থেকেই তো পাওয়া, তাই তো? প্রকৃতিই তো মিরাকল। কিন্তু আমরা প্রকৃতির মিরাকলটাকে প্রকৃতিকে দায়ী কৃতিত্ব না দিয়ে আমরা ফার্মা কোম্পানিকে কৃতিত্ব দিয়ে ফেললাম, তাই তো? হ্যাঁ, এটাই আমরা করে থাকি। আমরা অন্তরালের যে সত্যি সেটা দেখতে পাই না, অন্তরালের সত্যটাকে আমরা দেখতে পাই না, যেটা বাইরে থেকে দেখা যায় সেটাই আমাদের কাছে একমাত্র সত্য, তাই না? তাই একটা মানুষের অবয়বই আমাদের কাছে একমাত্র সত্য। তার ভেতরের মন, সে কি ভাবছে, তার চিন্তা কি চেতনা, সেটা আমরা ভাবার চেষ্টাই করি না, তাই তো? আমরা বহিরঙ্গে বড় বেশি মশগুল থাকি, সেই সুযোগটা ওরা নেয়, তাই তো? তারপরে কি দাঁড়ালো? মানুষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হলো যে না, তাহলে প্রকৃতি থেকে মানুষকে আরও বিচ্ছিন্ন করতে হবে। এর জন্য কিছুটা আমরা দায়ী। অ্যান্টিবায়োটিক কেন এখন ফেল করছে এ নিয়ে আমার আলোচনা আছে, আরও ভিডিও আছে, প্রথম চ্যানেলে ছিল। প্রথমত, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, অর্থাৎ চিকিৎসকেরা, যেটা কোনো অ্যান্টিবায়োটিক দরকারই ছিল না, শরীর নিজেই সারিয়ে তুলত। আমি বারবার বলেছি, হিপোক্রেটিস, যাকে ফাদার অফ মডার্ন মেডিসিনও বলা হয়, যার বিষয়ে আলোচনা অনেক কিছু থাকছে আগামী বইয়ে, তো সেই হিপোক্রেটিস বারবার বলেছিলেন, লেট ফুড বি ইয়োর অনলি মেডিসিন, খাদ্যই হোক আপনার একমাত্র ঔষধ। শুধু তাই নয়, তিনি বারবার করে বলেছেন, বি ইয়োর ওন ডক্টর, আপনি নিজের চিকিৎসা নিজে করুন। কেন? প্রকৃতি থেকে যাতে আপনি বিচ্ছিন্ন না হন, তাই তো? কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার আপনি কোন প্যাথিতে ব্যবহার করেন, আপনার অসুখ বিসুখ হলে কোন ওষুধ খান, আয়ুর্বেদিক খান না হোমিওপ্যাথিক ব্যবহার করেন না অ্যালোপ্যাথি কি? আমি তাদের বলি সবই নয়, আমি কোনো ওষুধই ব্যবহার করি না। আমি আবার একটু বেশি কট্টর বলতে পারেন, কারণ আমি শরীরকেই সেলফ কিওর মেকানিজমে বিশ্বাস করি এবং এটা ফল পেয়েছি। আপনারা সবাই পাবেন বা আপনাদের সেই পথে সবাই যাবেন, আমি তা বলছি না। আমাকে যারা প্রশ্ন করেছেন তাদের বলি, আমি কোনো প্যাথিরই ওষুধই ব্যবহার করি না। আমি খাদ্যকেই ঔষধ বলে মনে করি। আমি এটা মনে করি যে, দেখবেন একটা প্রবাদ আছে, কি
প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ কোনো একটা কিওর, রোগের কিওর করবেন, তার চাইতে বেটার হচ্ছে রোগটা যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করুন, আটকান। কিন্তু আমি একটু আরও কট্টর টাইপের লোক, তো আমার সঙ্গে ভাবনা চিন্তার মিল আছে এমন লোকও নিশ্চয়ই আছেন আমি জানি, নিশ্চিত, কম হলেও। আমি মনে করি প্রিভেনশন ইজ দ্য অনলি কিওর। হ্যাঁ, কিভাবে প্রিভেন্ট করবেন সে আলোচনা না হয় আমি পরে করব, একটা ভিডিওতে তো এত আলোচনা সম্ভব নয়। অর্থাৎ প্রকৃতির সঙ্গে থেকে জীবন যাপন করা। তো আমি কিন্তু কোনো ওষুধই ব্যবহার করি না, সেটা আমি করি না, আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি শরীরের সেলফ কিওর মেকানিজমে বিশ্বাস করি। কারণ আমার বাবা বারবার একটি কথা বলে গেছেন, তাকে নিয়ে বেশ কিছু কথা আলোচনা এখানে এই স্ট্যাচু বইটিতে, আমার ব্যক্তিগত যে এইসব বিষয়ে তো আরও অনেক লেখা আছে, সেখানে আমি লিখে রেখেছি। তো যাই হোক, তো বারবার বলতেন যে শরীর তার নিজস্ব ক্ষমতায় 99.99% রোগকে সারিয়ে দেয়, তাকে বলা হয় সেলফ কিওর মেকানিজম। আমি অবাক হয়ে যাই, এই শব্দটা তখন বাবা ব্যবহার করেননি, সেলফ কিওর মেকানিজম শব্দটা, আমি তখন ছোট ছিলাম তো। কিন্তু পরবর্তীকালে আমি স্টাডি করতে করতে আমি সেলফ কিওর মেকানিজম শব্দটা, যেটা শরীরের নিজের রোগ সারানোর ক্ষমতা, সেটা পেয়ে যাই। কিন্তু বাবা এইরকম খটোমটো কিছু বলেননি, শুধু এটাই বলেছিলেন শরীর নিজের ক্ষমতায় তার আমাদের শরীরের 99.99% রোগ সারিয়ে তোলে, তাই ওষুধের দরকার নেই। ভাবতে পারেন, সেই সময়ে না ছিল গুগল, না ছিল কিছুই ছিল না। তো বাবাকে আমি সত্যি কখনো ওষুধ খেতে দেখিনি। বাবার বেশ কিছু, যাই হোক সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। আর সেই সময়, হ্যাঁ, তাই বলে কি যে হাত ভাঙা ওগুলো তো, তাই বলে কি গাছগাছরা তাহলে কখন লাগবে? হ্যাঁ, তখন তো বাবার হাত ভেঙে গেছে, আপনি কি করবেন এমার্জেন্সি কি করবেন? তো এই বিষয়ে আমার সেই সময় আমার নিজের চোখে দেখা কবিরাজ দাদুকে কি করে চিকিৎসা করেছিলেন, দাদুর 70 দাদুর চোয়াল ভেঙে যাওয়ার পরে তাকে কিভাবে চিকিৎসা করেছিলেন, সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা আমি কিন্তু স্ট্যাচু বইটিতে তুলে ধরেছি। সেই তথাকথিত অন্তজ সাঁওতাল, যাদেরকে আমরা এখন ভাবতেই পারি না যে এরা আবার চিকিৎসা করবে, অথচ এরাই তো প্রকৃতির সন্তান, এরাই তো গাছগাছড়া থেকে শুরু করে যা যা আমাদের নিরাময়ের ক্ষেত্রে কাজে লাগে তারাই তো প্রথম আবিষ্কার করেছিলেন। অমৃতের পুত্র তারা, অথচ সভ্যতা, সমাজ, তথাকথিত শিক্ষা, ডিগ্রি তাদেরকেই ব্রাত্য করে দিয়েছে, আর আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এইবারে আসছি ওরা কেন এটা করছে। প্রথমত দেখুন, ওটা গেল ডাক্তাররা এলোপাথারি প্রেসক্রাইব করেছেন, যেখানে অ্যান্টিবায়োটিকের দরকারই নেই, শরীরকে 2 দিন সময় দিলেই সেরে যেত। কিন্তু ওই যে রোগীও বলেছে আমাকে ওষুধ দিন ডাক্তারবাবু, আমাকে ওষুধ দিন, ওষুধ না দিলে হবে না, মানে যে ডাক্তারবাবু ওষুধ দেয় না তিনি ভালো ডাক্তার নন। এটাও মিডিয়া, ফার্মা লবি কিন্তু তাদের মগজে ঢুকিয়ে দিয়েছে। তাই কোনো চিকিৎসক যদি সুচিকিৎসক হয়ে ওঠার চেষ্টাও করেন, তাকেও কিন্তু অনেক সাধনা, অনেক লড়াই, অনেক প্রতিরোধ করতে হয়, তাই তো? কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত কম। তাহলে যেখানে অ্যান্টিবায়োটিকের দরকার নেই তারা করেছেন, তার ফলে কি হয়েছে, সেই অ্যান্টিবায়োটিকটি যেটা যে ব্যাকটেরিয়াটার বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়েছে, সেই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যেটা অপ্রয়োজনীয় ব্যবহার যদি আপনি ঘন ঘন করেন, যে কোনো ক্ষেত্রেই দেখবেন ব্যাকটেরিয়াও তো নিজেকে মিউটেট করে না, সে নিজে বিভিন্ন প্রতিকূল পরিবেশে সে বাঁচতে চেষ্টা করে। তো সে কি হলো, এটা শরীর নিজেই প্রতিরোধ করতে পারতো, ইমিউন সিস্টেম প্রতিরোধ করতে পারতো। আমাদের মধ্যেই তো 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে। আমরা যখন অনিয়ম করি, যখন আমরা খাদ্যবিধি থেকে শুরু করে স্বাস্থ্যবিধিতে চরম, আমি বলছি না একটু একটু অনিয়ম কিন্তু কিছু হয় না, শরীর মানিয়ে নেয়, কিন্তু অত্যধিক অনিয়ম করি তখন কিন্তু আমাদের শরীরে যে সুপ্ত ব্যাকটেরিয়াগুলো আছে, যেটা আমাদের ভাড়াটিয়া, আমাদের শরীর তাদের হোস্ট, দে আর গেস্ট, এরা কিন্তু সিম্বায়োসিসে বাঁচে। অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরের 99%ই তো ব্যাকটেরিয়া আর ভাইরাস। তো
তখন যদি আপনি চরম অনিয়ম করেন, তখন শরীরের মধ্যেই থাকা, বাইরে থেকে ঢুকতে হয় না। বাইরে থেকে ঢোকার দরকারই নেই তো, আপনার শরীরেই তো কত মানে ট্রিলিয়ন, তো তারা অ্যাক্টিভ হয়ে ওঠে, তো অপরচুনিস্ট ইনফেকশন হয়, অ্যাক্টিভ হয়ে ওঠে, তাই তো। কিন্তু যখন আপনার শরীরকে আপনি সময় দিলেন না, তাই বাবা আমাকে বারবার বলতেন, পেশেন্ট মানে রোগী, পেশেন্ট মানে ধৈর্যশীল। কেন হলো? যে অর্থাৎ রোগ হলে ধৈর্য ধরতে হয় একটু। অর্থাৎ কেন ধৈর্য ধরতে হয়? শরীরকে সময় দিতে হয়, তাই তো। আপনার আজকে জ্বর হলো, আপনি আজকেই ডাক্তারের কাছে দৌড়লেন, কি হলো? অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, তাই তো। এইভাবে শরীর যেটা নিজেই মোকাবিলা করতে পারত, তাকে সুযোগ না দিয়ে আপনি, প্রথম প্রহরীকে সুযোগ না দিয়ে আপনি একটা বাইরে প্রহরী ডেকে আনছেন। এতে করে কি হলো? আপনার যে প্রহরী, সে তো লড়াই না করে করে বেচারা সে তো নিস্তেজ হয়ে গেল। তাকে তো আপনি লড়াই করার সুযোগই দিলেন না, তাকে তো আপনি অ্যান্টিবডি তৈরি করার সুযোগটাই দিলেন না, আপনি অ্যান্টিবায়োটিক ঢুকিয়ে দিলেন। এইভাবে করতে করতে কি হলো? সেই ব্যাকটেরিয়াটি ওই পার্টিকুলার অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করতে শিখলো, মিউটেট করলো, তো তখন দেখা গেল ওই পার্টিকুলার যে শক্তির অ্যান্টিবায়োটিক তখন আর কাজ করলো না আপনার। তখন যখন ওই অসুখটি আরও একবার হবে, তখন কিন্তু আর কাজ করবে না। এইভাবে করতে 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 দেখা গেল আপনার আপনি শরীর সামগ্রিকভাবে কি হয়ে গেলেন? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। সেটা টিবি হতে পারে, যেমন এমডিআর টিবি বলা হয়। এখন ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিকে কিন্তু আগে যে টিবি সহজেই ছেড়ে যেত, যক্ষা সহজেই সেরে যেত, অ্যান্টিবায়োটিকই তো সারে, সেটা কিন্তু আর সারছে না। কেন? এই যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার করার ফলে এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা এসে গেছে। এবং আমাদের দেশে প্রতিদিন 1500 মানুষ, 1200 থেকে 1500 মানুষ যক্ষা রোগে মারা যাচ্ছে। এবার প্রশ্ন করুন, তাহলে শিশু জন্মানোর পরে 1980 দশকের সময় থেকেই শিশুদেরকে বিসিজি দেওয়া হয়, যেটা যক্ষার অমৃত বলা হয়, তো তাহলে 80 সালের পরে, এবং সেটা গ্রামে গঞ্জে সর্বত্রই ছড়িয়ে গেছে, তাহলে আমাদের যত 80 দশক থেকে যত শিশু জন্মেছে তাদের প্রত্যেকেই বিসিজি দেওয়া হয়েছে। তাহলে কেন এত হচ্ছে? প্রতিদিন 1500 মানুষ কেন যক্ষায় মারা যাচ্ছে? তাহলে বিসিজি কি কাজ করলো? প্রশ্ন করবেন না? অথচ প্রথম অমৃত সদ্যজাত জন্মানোর পরেই বিসিজি দেওয়া হয়। প্রশ্ন করবেন না? এই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম, আমি জেনে শুনে বিষ করেছি পান, ইউটিউব প্রথম চ্যানেলে ছিল। ভিডিওটিতে স্ট্রাইক মারা হয়, কমিউনিটি গাইডলাইন, এবং ভিডিওটি উড়িয়ে দেওয়া হয়, তারপর তো চ্যানেলটি উড়ে যায়। কি বুঝলেন? গভীরে যান, গভীরে যান। যাই হোক, আর একটা কারণ কি? রোগী। ডাক্তার সুচিকিৎসক হলেও রোগী তো বুঝতেই পারছেন। এবার তাকে একটা কোর্স দেওয়া হয় যে এই অ্যান্টিবায়োটিকটা আপনাকে দেওয়া হলো, 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিনের কোর্স আপনি কমপ্লিট করবেন। কোনো ডাক্তার সেটা ভালোভাবে বলেও না বুঝিয়ে। ঠিক আছে, রোগী কী করলো? প্রথম 2-3 দিন খাওয়ার পরে, সেবন করার পরে ভালো লাগলো, ঝরঝরে হয়ে গেল, দূর খাবো না আর। এতে করে কি হলো? এতে করেও সেই ব্যাকটেরিয়াটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেল, কারণ কোর্স আপনি কমপ্লিট করেননি, তাই তো। ব্যাস। অর্থাৎ এক্ষেত্রে চিকিৎসকের যেমন ভূমিকা আছে, রোগীরও তেমন ভূমিকা আছে, আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার ভূমিকা আছে। তো তাহলে এবার কি হচ্ছে? সত্যি সত্যি অনেক রোগের ক্ষেত্রে, যেমন উদাহরণ দিলাম টিবি রোগের ক্ষেত্রে, কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তারা কাজ করছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক কাজ করছে না, মেনে নিলাম এখন আমি, তাহলে কি করা উচিত? আরও শক্তিশালী অ্যান্টিবায়োটিক তো তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? গ্র্যান্ট করতে হবে, রিসার্চ করতে হবে, টাকা ঢালতে হবে। কিন্তু কোনো ফার্মা কোম্পানি, কোনো মহাজনী শক্তি, কোনো বিলিয়নেয়ার, কোনো কেউ কিন্তু আর অ্যান্টিবায়োটিক তৈরিতে টাকা ইনভেস্ট করতে চাইছে না, রিসার্চে টাকা ইনভেস্ট করতে চাইছে না, যাতে করে আরও শক্তিশালী কার্যকরী অ্যান্টিবায়োটিক বানানো যায়, তার জন্য আর কোনো রকম উদ্যোগ নেই। কেন বলুন তো? আমি এটা বহু আগেই বলেছিলাম, সাবধান করেছিলাম। কেন? প্রথমত, মূল কারণটাই শুনে রাখুন, আসল কারণটা। কারণ অ্যান্টিবায়োটিকে ওরা আগ্রহী নয়, কারণ হলো এই, ওরা বানাবেও না,
খরচও করবে না, প্রডিউসও করবে না, আগামীতে আপনি আর অ্যান্টিবায়োটিক পাবেনও না। কেন? অ্যান্টিবায়োটিক, আপনি শরীর খারাপ না হলে আপনি অ্যান্টিবায়োটিক নেবেন না। নেবেন কি? এই যেমন ম্যালেরিয়া, কি কুইনাইন, তার বিভিন্ন নাম আছে, হাইড্রক্সি ক্লোরোকুইন, যাই হোক বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। এইবার আপনার যদি ম্যালেরিয়া না হয়, আপনি কি খাবেন? সেটা নেবেন? নেবেন না। আপনি ডাক্তারের কাছেই তো যাবেন না। তাহলে কি হলো? অর্থাৎ বিক্রি, মুনাফা, সেল কি হলো? অর্থাৎ প্রতি বছর দেখা গেল মাত্র 10,000 লোকের বা 15,000 লোকের বা ম্যাক্সিমাম ধরলাম 50,000 লোকের ম্যালেরিয়া হলো, এবং তারা 50,000 লোক ওই অ্যান্টিবায়োটিকটা কিনলো। কত বিক্রি হলো? কত কত কোটি টাকা হলো? কত কোটি? 10 কোটি, 15 কোটি, খুব বেশি হলে 50 কোটি বা 100 কোটি। তাহলে মাত্র 100 কোটির বাজার আমি বেশি করেই ধরলাম এই অ্যান্টিবায়োটিক, ম্যালেরিয়া অ্যান্টিবায়োটিক। বেশ, আপনার ম্যালেরিয়া হবে, তখন আপনি অ্যান্টিবায়োটিক কিনবেন ডাক্তার প্রেসক্রাইব করলে। কিন্তু যদি ভ্যাকসিন আনা যায়, এসে গেছে আপনারা জানেন, দেওয়া হবে আমাদের দেশে, নিশ্চিন্ত থাকুন। বিল গেটসের ভ্যাকসিন ইতিমধ্যে ঘানায় দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে কি হবে? ভ্যাকসিনটা ইউনিভার্সাল, অর্থাৎ আপনার ম্যালেরিয়া না হলেও আপনাকে নিতে হবে। করোনা না হলেও আপনি করোনা নিয়েছেন, ভ্যাকসিন তো নিয়েছেন। কি বুঝলেন? লাভ অনেক বেশি প্রতিটি মানুষের জন্য ভ্যাকসিন, কিন্তু অ্যান্টিবায়োটিক কেবলমাত্র রোগীর জন্য। তাহলে মুনাফা আকাশ ছোঁয়া। সরকারকে যদি টিকাকরণ কর্মসূচির মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, যেমন করে করোনা ভ্যাকসিন কেনা হয়েছিল সেরাম ইনস্টিটিউট থেকে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, তেমন করে এই ম্যালেরিয়ার ভ্যাকসিনও সরকার কিনবে, আর জনগণ ভাববে কি সুন্দর ফ্রিতে দিচ্ছে, মুনাফা বেশি। তাই সাবধান থাকুন, আগামীতে আর অ্যান্টিবায়োটিক পাবেন না। প্রতিটি রোগের ক্ষেত্রে ওরা ভ্যাকসিনই আপনাকে সাজেস্ট করবে, এবং যেহেতু প্রতিটি মানুষ নিতে পারে, রোগ হোক আর না হোক, আগাম সতর্কতা। ভ্যাকসিন মানে কি বুঝতেই পারছেন, ইউনিভার্সাল। আর তাই ওরা এটাকেই মন দিয়েছে, তাই ম্যালেরিয়ার ভ্যাকসিন রেডি, অ্যান্টিবায়োটিক আর পাবেন না। একই রকমভাবে ডেঙ্গু, একই রকমভাবে যত যত রোগ আছে, নিপা টিপা, ওরা তো অনেক রোগ বানিয়েও ফেলেছে আপনারা জানেন, দালাল মিডিয়াকে দিয়ে, দালাল বিজ্ঞানীদের দিয়ে। যে রোগের মৃত্যু হার শূন্য, নেই বললেই চলে। ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সও কোনো রকমভাবে প্রমাণ নেই বা কিছু, কিন্তু ওরা বলছে অতএব আপনাকে ভয় পেতে হবে এবং আপনাকে নিতে হবে। না হলে তো আন্তর্জাতিক প্যান্ডেমিক ট্রিটি আসছে, ওটা কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না যে ওটা বাদ দিয়েছে। তবে হ্যাঁ, ওটা নিয়েও একটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না যে কবে আসবে। মে মাস টার্গেট আছে, কিন্তু মে মাসে যে আসবে না আমি এটা নিশ্চিত। তো যাই হোক, কিন্তু ওরা হাল ছাড়ার পাত্র নয়, কিন্তু ওরা উঠে পড়ে লেগেছে। তাই সতর্ক থাকুন। তাহলে কি করবেন আগামীতে? আগামীতে কিন্তু কোনো আপনি অ্যান্টিবায়োটিক পাবেন না। এখনও পাবেন, ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক এখনও পাবেন, কারণ ভ্যাকসিনটা আসেনি বাজারে। এইবার আপনি নিজেকে প্রশ্ন করুন, যখন ম্যালেরিয়ার ভ্যাকসিনটা বাজারে মানে দেওয়া শুরু করবে সরকার, আপনাকে একইভাবে দেওয়া হবে, মিলিয়ে নেবেন আমার কথা, তখন তারপরে কি করবে ওরা? ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক বাজারে রাখবে ওরা? রাখবে না। আপনাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া, যে জানিয়ে দেওয়া হচ্ছে, যে খবরটি আমি আপনাদের বললাম, যে আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না, ফালতু জিনিস। কি এতে করে কি আপনার ভালোর জন্য এটা প্রচার হচ্ছে? না, দালাল মিডিয়া বুঝিয়ে দিচ্ছে অ্যান্টিবায়োটিকের দিন শেষ, এখন ভ্যাকসিনের দিন, শুধুই ভ্যাকসিন, শুধুই ভ্যাকসিন, শুধুই ভ্যাকসিন, আর কিছু আপনি পাবেন না, সবাইকেই নিতে হবে। তখন আপনি কি করবেন? অসহায় বোধ করবেন। আপনি মনে করবেন যে না, আমি অ্যান্টিবায়োটিক নেব, আমার অসুখ হলে আমি ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক নেব, আমার ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। কিন্তু তখন তো আপনি অ্যান্টিবায়োটিক পাবেনই না, বাজার থেকেই উঠে যাবে। কারণ ওটা বাজারে থাকলে তো ওদের ব্যবসাটা ভালো হবে না। তাই আপনি বাধ্য হয়ে, প্যানিকগ্রস্ত হয়ে, বাধ্য হয়ে কিন্তু আপনি ভ্যাকসিনটাই নেবেন। পথ কিন্তু আর খোলা নেই যদি না আমরা লড়াই করি। এই যে বারবার বলি, এখনো কিছুই দেখেননি, আমরা যারা এখনো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি, তাদেরও কিন্তু জাগার সময় এসেছে। আগামীতে কিন্তু শুধু ম্যালেরিয়া কেন, যত অ্যান্টিবায়োটিক আছে যেটা আমাদের রোগ সারায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফেজ আউট করে দেওয়া হবে।
সাবধান থাকুন। তাহলে কি করবেন? আপনি অ্যান্টিবায়োটিক পাবেন না ম্যালেরিয়ার, কি করবেন? ভ্যাকসিন নেবেন কেন? তারপরে কি হবে আপনাদের কি নতুন করে বলার আছে? এতদিনেও বোঝেননি? তাহলে কি উপায়? প্রথম গুরুত্বপূর্ণ উপায় রেজিস্ট করা, প্রতিবাদ করা, যাতে করে অ্যান্টিবায়োটিকের অপশনটাও খোলা থাকে। আর আপনি ভাবছেন আগে থেকে ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক স্টোর করবেন তো, যখন যাতে করে উঠে গেলে আপনি দোকানে না পেলে আপনি ব্যবহার করেন। কিন্তু এক্সপায়ারি ডেট থাকে তো, আপনি কতদিন রাখবেন একটা অ্যান্টিবায়োটিককে? পারবেন না। তাহলে আপনাকে প্রতিবাদ করতে হবে। বাজার থেকে অ্যান্টিবায়োটিক তুলে নিলে আপনাকে প্রতিবাদ করতে হবে যে কাজ করুক আর না করুক আমি দেখব তো হচ্ছে কি না, আমাদের উপর ছেড়ে দেওয়া হোক। ওরা বলবে কাজ করছে না তাই তুলে নিয়েছি, তো বলবেই। কিন্তু বেস্ট উপায় কি বলুন তো? ওই যে আমি একটু আগেই বলেছি, প্রিভেনশন ইজ দ্য অনলি কিওর। আগামীতে আপনার জন্য আর কোনো অপশন থাকবে না ভ্যাকসিন ছাড়া। তখন আপনি কি করবেন? কোন ওষুধ খাবেন? তাই প্রকৃতির কাছে ফিরে আসুন। শরীর কেমন করে তৈরি করুন, মন কেমন করে তৈরি করুন, যাতে করে আপনার আর ফার্মা কোম্পানির কোনো ওষুধেরই দরকার না পড়ে। প্রয়োজন পড়লে প্রকৃতি থেকেই নিরাময় খুঁজে নিতে পারেন, বা ফার্মা কোম্পানি ছাড়া যে সব সিস্টেম আছে এখনো আমাদের দেশে, সেই সব সিস্টেম থেকে আপনি নিরাময় খুঁজে নিতে পারেন। তার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। একদিকে এটা করতে পারলে তো খুবই ভালো, অর্থাৎ সেলফ কিওর মেকানিজম যদি আপনারা, সেটা অবশ্যই আমি আলোচনা করব। দ্য লেট ফুড বি দাই অনলি মেডিসিন, এটা হিপোক্রেটিসের কথা, আমার কথা নয়, কিন্তু খাদ্যই ঔষধ, সেটা প্রকৃতি থেকেই আমরা পাই। তো যদি সেটা করতে পারেন তো খুব ভালো, কিন্তু সবাই তো পারবে না। তাহলে অ্যান্টিবায়োটিকের অপশনটাও তো খোলা রাখতে হবে না? কারণ আমাদের অনেকের শরীর তো আর প্রাকৃতিক নেই। সেভাবে কি নতুন করে কি আপনারা পারবেন? খুব কঠিন কাজ। তাই আমাদের অ্যান্টিবায়োটিকের অপশনটাও যাতে ওরা রাখতে বাধ্য হয়, আমার মনে হয়, আমি আশাবাদী। আমরা যদি প্রতিবাদে সোচ্চার হই এবং দরকার হলে ওষুধের দোকানে গিয়ে আমরা বিক্ষোভ দেখাবো, এরকম পরিস্থিতি তৈরি তো হবেই আগামীতে। তাই মানসিক প্রস্তুতি রাখুন। নিজেকে বিচ্ছিন্ন করে বাঁচবেন না। আমি এই কারণেই বইমেলা যাই, কেন বলুন তো? প্রতিদিন যাই, কেন বলুন তো? আমি না গেলেও তো যারা বই নেওয়ার তো নেবেনই না, নেবেন তো, কলেজ স্ট্রিট থেকেও নেওয়া যায়, কুরিয়ারেও অনেকে বই নেন। তাহলে আমি কেন আমার অমূল্য সময় অনেকের মতে নষ্ট করছি? কেউ কেউ বলেন যে প্রতিদিন, কিন্তু আমি জানি সময়টাকে আমি কাজে লাগাচ্ছি। হাতে বেশি সময় নেই, কারণ এই মানুষগুলো আসে, তাদের নাম্বারগুলো আমি নোট করি, হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করি। আরেকটা ইচ্ছে আছে, এই মুখোমুখি হওয়া মানুষদের নিয়ে আমি আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। কারণ এই গ্রুপটা ফেসবুক প্রোফাইল লক হওয়ার পরে করেছিলাম, অতটা ভেবে করিনি। লিঙ্কটা অনেকের কাছে গিয়েছিল, প্রচুর বেনজল এই গ্রুপে ঢুকে পড়েছিল। আমি পোস্টও দিয়েছিলাম, ভক্ত থেকে শুরু করে অন্ধ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন গ্রুপের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব পোস্ট শেয়ার করছিলেন। তাদেরকে অবশ্যই আমি, যে ছেলেটি কাজ করে মানে আমার হয়ে আছে আমার প্রতিনিধি হিসেবে, বের করে দিয়েছে। কিন্তু তবুও আমি এমন একটা গ্রুপ করতে চাইছি এই সব মানুষকে দিয়ে, যারা আমার মুখোমুখি হচ্ছেন, যারা ভাবছেন এবং যারা সামাজিক কর্মকাণ্ডেও বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। এখনও আমি কবে সময় পাবো আমি জানি না, আমার ইচ্ছে আছে। কিন্তু এই জনসংযোগটা আমি করছি, অনেকের সঙ্গে অনেকের যোগাযোগ করিয়ে দিচ্ছি, নাম্বারগুলো তারা পরস্পরের সঙ্গে নিচ্ছে, শেয়ার করছে এবং তাদের প্রশ্ন রাখছে, আমি তাদের সচেতন করছি। এই জনসংযোগটা কিন্তু অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি এই মুহূর্তে। তাই বইমেলা কিন্তু আমার কাছে জনসংযোগ, আপনাদের সঙ্গে দেখা হওয়া, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করা, মানসিক শক্তি যাতে করে আমরা পরস্পরের কাছ থেকে অর্জন করতে পারি, সেই কারণেই কিন্তু বইমেলায় আমি থাকছি, তাই না? আসুন, আগামীকালও অনেকে আসছেন, দেখা হবে, কথা হবে। আর বারবার বলছি, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। দেয়ার ইজ নো রুম ফর কমপ্লাসেন্সে।
উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড টু ফাইট ইউনাইটেডলি। লড়াই কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, কোনো ঢিলেমি দেওয়া চলবে না, এবং আমি নিশ্চিত যে আমরা জয় করবই। আমরা যে লড়াই শুরু করেছি সেই সেটা ঝর্ণা থেকে কিন্তু নদী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক মানুষ আসছেন, তাদের কথা বলবো আমি আগামীতে। অনেক ছবিও দিয়েছি, বহু ছবি এখনও দেওয়া হয়নি। ছবিটা আমি দিই এই উদ্দেশ্যেই। আমি কিন্তু এই ছবির জগতের লোক নই। আমি কোনোদিন লাইভ করতাম না ফেসবুকে, কোনোদিন ইউটিউবে লাইভ মানে ইউটিউব ভিডিও দিতাম না। এটা সামাজিক প্রয়োজনে কিন্তু আমাকে এত তৎপর হতে হয়েছে। এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমরা বাড়ছি, আমরা একা নই, আমরা সমষ্টি। এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে মানুষকে, এবং আমাদেরকেও নিজেদেরকেও বুঝে নিতে হবে। আসুন, কাল দেখা হবে। 31 তারিখ পর্যন্ত আমি প্রতিদিনই আছি। স্টল নাম্বার 194, 194, গেট 2 নম্বর গেট, কলকাতা বইমেলা। শুভরাত্রি।